গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু এমিনেন্স। আচ্ছা, গত ক্লাসে আমরা যে জায়গাটায় শেষ করেছিলাম ক্লাইমেটের পার্টটা, আজকে ঠিক তারপর থেকে শুরু করছি। এবং যেমনটা তোমাদেরকে বলা হয়েছিল, গত ক্লাসে আমরা ক্লাইমেটিক ডিভিশনসটাকে নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপর বলেছিলাম যে কিছু অ্যাসোসিয়েট পার্টস এখনো বাকি রয়েছে, যে বিষয়গুলো জানাটা প্রয়োজন এবং যেগুলো থেকে প্রায় প্রতি বছরই বিসিএস এ কোশ্চেন্স এসে থাকে। তো সেই রকম জায়গাগুলোতে আমরা আজকে একটুখানি নজর দেব। তো তার জন্য বোর্ডে দেখো, অলরেডি আমি আগের দিনের মতোই আজকের 10খানা কোশ্চেন্স নোট করেছি। আজকে যে টপিক, সেই টপিক ওরিয়েন্টেড কিছু কোশ্চেন্স আমি এখানে নোট করেছি। প্রথমে আমরা জাস্ট কোশ্চেন গুলোকে নিয়ে একটু আলোচনা করব, এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট কোশ্চেন্স এবং তার অ্যান্সার, তারপরে আমরা টপিকে ঢুকবো। ঠিক আছে? তো দেখো, একদম প্রথমে যে কোশ্চেন্সটা লিখেছি, আমি কোশ্চেন্সটা দুবার করে বলবো। কোশ্চেন্সটা তোমরা দরকার হলে নোট করে নিতে পারো, বোর্ডে আছে, যদি স্পষ্ট দেখতে পারো তাহলেও নোট করে নিতে পারো। অ্যান্সারটাকে তারপরে আমি বলবো, সেটা নোট করে নিও। এবারে যেটা বলার বিষয়, আজকের পুরো ক্লাসের মধ্যে যা যা আলোচনা হবে তার মধ্যে কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন করার থাকে, সেই প্রশ্নগুলোকে তোমরা একটুখানি খাতায় নোট করে নিও। ক্লাসের শেষে মিনিট 10-এর মতো সময় আমরা নেব, যেখানে ওই বিষয়গুলোকে নিয়ে যে জায়গাগুলো তোমাদের অসুবিধা হচ্ছে বা হয়েছে আজকের ক্লাসে, সেই জায়গাগুলোকে নিয়ে একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে? তো প্রথমেই দেখো যে কোশ্চেনটা রয়েছে, লেখা রয়েছে হু নেমড দ্য জেট স্ট্রিম। জেট স্ট্রিম এই নামটা হয়তো তোমরা শুনে থাকবে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে যে জেট স্ট্রিম এই নামকরণটি কে করেছেন, তাহলে তার নামটা কি হতে পারে? একটু টাইপ করো। আচ্ছা, একটু সোহম নাকি অভিষেক স্যার মনে কোঅর্ডিনেট করবে, একটু যদি বলে। ওয়াসাবুড়ো ওয়েসি লিখেছে, রুজভেল্ট লিখেছে সোহম পাঠক। আচ্ছা, দুটো নাম, আর কোনো অ্যানসার আসেনি। আর কোনো অ্যানসার আসেনি। ওকে, বলি বিষয়টা। ওয়াসাবুড়ো উইশি ইনি ছিলেন একজন জাপানের লোক, এবং তিনি কিন্তু এই যে জেট বায়ুর মতো একটি দ্রুত গতির বায়ু, সেটাকে প্রথম এক প্রকার বলতে পারো যে বিষয়টা সম্পর্কে একটা ধারণা লাভ করেছিলেন, বা বলতে পারো যে সেটাকে ইনভেন্ট করেছিলেন। কিন্তু তখনও কিন্তু এর নাম জেট স্ট্রিম দেওয়া হয়নি। জেট স্ট্রিম এই নামকরণটি যিনি করেছিলেন, তিনি ছিলেন একজন জার্মান মিটিওরোলজিস্ট, মানে জার্মান আবহবিদ। জার্মান মিটিওরোলজিস্টের নামটা আমি বলছি, নামটা হচ্ছে হেইনরিক সিলকোফ। আমি স্পেলিংটা বলছি, আমি আরেকবার নামটা বলে দিই, হেইনরিক সিলকোফ। ঠিক আছে? আমি বোর্ডেও লিখে দিচ্ছি নামটা। হেইনরিক সিলকোফ। ইনি ছিলেন একজন জার্মান মিটিওরোলজিস্ট, যিনি জেট স্ট্রিম নামকরণ। লাইটের উপর পড়েছে, লেখাটা লাইটের উপর পড়ছে। আচ্ছা, স্পেলিংটা আমি বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি স্পেলিংটা বলে দিচ্ছি আরেকবার, না হয় নোট করে নাও। HEINRICH, হেনরিক সিলকোফ। SEILKOPF। ওকে, একদম ঠিক। দীপন যেটা লিখে দিয়েছে একদম ঠিক। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটায় চলে যাচ্ছি। অ্যানালাইসিস, এক্সপ্লেনেশন পরে আসছি। অ্যানাদার নেম অফ জেট স্ট্রিম। জেট স্ট্রিমকে আমরা আর কি নামে জানি? জেট স্ট্রিমের আর কি নাম আছে? একটু অ্যানসারস গুলো। ইন্ডিয়ান মনসুন বলেছে একজন। আচ্ছা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রিমা ঘোষ। মনসুন জয়। আচ্ছা, আর কোনো অ্যানসার? এখনো সঠিক উত্তর পাইনি। ওয়ার্ল্ড ওয়ার 2 স্ট্রিম। না না, ওয়ার্ল্ড ওয়ার টু স্ট্রিম না। আর কিছু? এয়ার স্ট্রিম ভক্তিপদ। আচ্ছা, ওয়েস্টার্ন ডিজ। শ্রমিক বলে আপার একজন এয়ার দিয়েছে। উইন্ড। আচ্ছা, শ্রমিক বলে একজন অ্যানসার দিয়েছে। ওই নামটা একটু শুনি। জিওস্ট্রপিক উইন্ড। কি একজন জিওস্ট্রপিক উইন্ড এটা স্যার মিউট হয়ে গেছেন, সৌরভ স্যার মিউট হয়ে গেছেন। সৌরভ স্যার মিউট হয়ে গেছেন।
আচ্ছা আমি তো সৌরভ স্যার মিউট হয়ে গেছে। শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। এখানকার স্টুডেন্টই কেউ আবার ভুল করে আপনাকে মিউট করে দিয়েছে হয়তো। আমার মনে হচ্ছে ওটাই হচ্ছে, কারণ আমি ডেস্কটপ থেকে অনেক দূরে রয়েছি। একদম আচ্ছা ঠিক আছে। ওরা অনেক সময় তাহলে বুঝতে এখানে পারে যে মিউট করতে হবে একটু, কারণ একজনের অন আছে। আচ্ছা এখানে এটা বলছিলাম নেম অফ জেট স্ট্রিম, যে অ্যানসারটা দেওয়া হয়েছে জিওস্ট্রফি কুইন। দেখো কমেন্টে ওই স্পেলিংটা আছে, ওই স্পেলিংটা দেখে একটু নোট করে নাও, আমি আর এখানে লিখছি না, লেখার জায়গা নেই বলে। চলে আসছি পরেরটা, স্টেবিলিটি অফ দা এল নিনো ইজ। এখানে জানতে চাওয়া হচ্ছে ডিউরেশন নয়, এখানে জানতে চাওয়া হচ্ছে যে যে বছর এল নিনো আসে বা যে বছরটা এল নিনো হয় সে বছর এল নিনোর স্থায়িত্বটা কতদিন থাকে। তাহলে তার অ্যান্সার কি হতে পারে, কতদিন সেটা স্টে করে? কোন অ্যান্সার? সোহম খুব জোর চিন্তা করছে। 2 to 7 years। 2 to 7 years, very good। এই 2 to 7 years নয়, 2 to 7 months। 1 year। হ্যাঁ 2 to 7 months মানে 2 থেকে 7 মাস। যেটা তোমরা এক্ষুনি নোট করলে 2 থেকে 7 বছর, সেটা কিন্তু অত বছর অন্তর অন্তর এল নিনো হয়, কিন্তু যে বছর এল নিনো হয় সে বছর এল নিনো যে এফেক্টটা, সেই এফেক্টটা থাকে 2 থেকে 7 মাস। এটা একটু নোট করে নাও। তাহলে স্টেবিলিটি যদি আসে পরীক্ষায় তাহলে 2 to 7 months, আর যদি আসে সেটা ডিউরেশনের রেসপেক্টে যে কত বছর অন্তর হয়, তখন হবে 2 থেকে 7 বছর। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনটা। ক্লাইমেটিক কন্ডিশনস ডিউরিং লা নিনা, কোশ্চেনটাকে ভালো করে ফলো করবে। ক্লাইমেটিক কন্ডিশনস ডিউরিং লা নিনা ইন দা ইস্টার্ন প্যাসিফিক ওশেন ইজ, বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যে যখন লা নিনা চলে তখন কি কন্ডিশনস দেখা যায়, কি হতে পারে উত্তর? আচ্ছা উত্তর আসছে ফ্লাড। ফ্লাড উত্তর এসছে, তাই তো? ম্যাক্সিমামই ফ্লাড আসছে, ফ্লাড আসছে। আচ্ছা ফ্লাড এসছে, ফ্লাড। 4টে ফ্লাড। আচ্ছা 4 জনের উত্তর এসছে, 4 জনের উত্তরই হচ্ছে ফ্লাড। এইবার দেখো এখানে আমি যে কোশ্চেনটা করেছিলাম, আমি কোশ্চেনটা শুরু করার আগেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম, ভালো করে কোশ্চেনটাকে ফলো করবে দেন অ্যান্সার দেবে। এবার এখানে দেখো বলা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন ডিউরিং লা নিনা, বলা হয় যখন লা নিনা চলে তখন দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, এই রকম যে মহাদেশগুলো রয়েছে, মানে ওশিয়ানিয়া মহাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে যে যে বছর লা নিনা চলে বলে সেই বছর সেই দেশগুলোতে ফ্লাড হয়, মানে বন্যা হয়। কিন্তু প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক আমি বলেছি ইস্টার্ন প্যাসিফিক ওশেন, আমরা যদি ম্যাপটাকে বা গ্লোবটাকে খেয়াল করি তাহলে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক বলতে কোন দিকটা বোঝাচ্ছে? পূর্ব দিক বলতে বোঝাচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দিকটা বা উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের দিকটা, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক। মানে কোশ্চেনে কিন্তু এইরকম স্পিনিং তোমাদের জন্য অপেক্ষা করতেই পারে। তাহলে ইস্টার্ন বলা হচ্ছে, তাহলে উত্তর কি হবে? তোমরা এক্ষুনি যে উত্তরটা দিয়েছো তার ঠিক উল্টোটা হবে, মানে যে যে বছর লা নিনা চলে সেই সেই বছর কিন্তু পেরু চিলি ইকুয়েডরের উপকূলে খরা বিরাজ করে, মানে ড্রট হয়। ঠিক আছে, নোট করে নাও। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে বলা হয়েছে সেকেন্ড ওয়েটেস্ট প্লেস অফ ইন্ডিয়া, ভারতের দ্বিতীয় আর্দ্রতম স্থান। এরকম কোশ্চেন দেখবে পিএসসি তে করতে খুব ভালোবাসে, প্রথমটাকে না জানতে চেয়ে দ্বিতীয়টা জানতে চায়। উত্তর কি আছে স্যার একটু বলুন? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি। আর কোনো অ্যান্সার আসছে কি অন্য? চেরাপুঞ্জি আসছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম চেরাপুঞ্জি, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। চেরাপুঞ্জি উত্তর হবে, কারণ ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ল্ড যদি জানতে চাওয়া হয় তখন উত্তর হয় মৌসিনরাম, কিন্তু যদি দ্বিতীয় আর্দ্রতম জানতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে চেরাপুঞ্জি। একদম ঠিক, মেঘালয়তে অবস্থিত চেরাপুঞ্জি। সন্দীপ জয়েন করে গেছে স্যার, সন্দীপই কোঅর্ডিনেট করছে। সন্দীপ আছিস তো? হ্যাঁ স্যার আছি। সন্দীপ হ্যাঁ আছি স্যার। আর তুই একটু কোঅর্ডিনেট কর, আমি একটু অফ হচ্ছি। হ্যাঁ একটু আচ্ছা কোঅর্ডিনেট স্যার, কর ঠিক বাবা। আছে, ঠিক আছে। ওকে আচ্ছা, তারপরেটা চলে আসছি ড্রাইয়েস্ট প্লেস অফ ইন্ডিয়া। একদম সহজ প্রশ্ন, উত্তরগুলো একটু বলো আর সন্দীপ একটু কোঅর্ডিনেট করো। জয়সালমীর আসছে। জয়সলমীর লে দিয়েছে আর জয়সালমীর ম্যাক্সিমাম।
আচ্ছা সন্দীপ যেহেতু কোঅর্ডিনেট করছো, সন্দীপকে আমি প্রশ্নটা রাখছি। সন্দীপ, তোমার কি মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা হবে? কোশ্চেনটা কি যে ড্রাইস্ট প্লেস, এটা তো ওই তো বিকানের রিজিয়নটা। বিকানের region। আচ্ছা তাহলে তুমি বলছো জয়সলমীর বা লে হচ্ছে না, বিকানের। অন্য একটা উত্তর পেলাম আমরা সন্দীপের থেকে, বিকানের। তিনটে অপশনস পেয়ে গেলাম। আচ্ছা ম্যাক্সিমাম আসছে জয়সলমীর, আর লেও কয়েকজন বলেছো। উত্তরটা বলি, উত্তরটা কিন্তু হবে জয়সলমীর। জয়সলমীর ইট ইজ দ্য ড্রাইয়েস্ট প্লেস অফ ইন্ডিয়া। এটা একটু নোট করে রাখো। দ্বিতীয় কে বা বাদ বাকি কি আমি একটু পরে আসছি সেই বিষয়গুলোতে। জয়সলমীর যেটা রাজস্থানে রয়েছে। চলে আসছি পরেরটা। ইন হুইচ ইয়ার আইএমডি এস্টাবলিশড? আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা হয়েছে কবে? কি উত্তর আসছে? অ্যানসার আনসার আছে 1875। 1875 একদম কারেক্ট, নোট করে রাখো। 1875 1875। চলে আসছি পরেরটা। ফুল ফর্ম অফ মোনেক্স। মোনেক্স এর ফুল ফর্ম কি? একদম সহজ প্রশ্ন। ওকে অলরেডি উত্তর ঠিকঠাকই দিয়েছে। দিয়েছে স্যার। মনসুন এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। মনসুন এক্সপেরিমেন্ট ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি পরেরটা, কোশ্চেন নাম্বার 9। ইন হুইচ সিজনস মনসুন রিট্রিটেড? ইন হুইচ সিজন মনসুন রিট্রিটেড? কি হবে উত্তর? মনসুন রিট্রিট করে কোন সিজনে? মান্থ জানতে চাইনি আমি, সিজনটা জানতে চেয়েছি। উইন্টার অক্টোবর। আচ্ছা উইন্টার অক্টোবর আসছে স্যার, হেমন্ত একজন লিখেছে উইন্টার আচ্ছা, অক্টোবর। অন্য কোনো অ্যান্সার আসছে? না, উইন্টার অটাম, অটাম আসছে একটা। অটাম এসছে একটা। হ্যাঁ, আচ্ছা অটামটা কে বলেছে? যাই হোক, অটামটা যেই বলুক তার উত্তরটাই সঠিক। উইন্টার সিজনে কিন্তু মনসুনের রিট্রিটিং কমপ্লিট হয়ে যায়, কিন্তু মনসুন রিট্রিট করতে শুরু করে অটাম সিজনে। এবং তার সাথে একটা রিলেটেড ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই মনসুন রিট্রিট করে যখন অটাম সিজনে, সেই সময় কিন্তু আশ্বিনের ঝড়ের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় ভারতে, বিশেষ করে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে। ঠিক আছে, চলে আসছি আমি লাস্ট কোশ্চেনে। হুইচ প্লেস ইজ কল্ড চেরাপুঞ্জি অফ সাউথ? সোনারপুরের ওল্ড ব্যাচে যারা আছো তারা অ্যানসারটা দিও না, একটু পরে দাও। হুইচ প্লেস ইজ কল্ড চেরাপুঞ্জি অফ সাউথ? তোমরা একটু পরে দাও। স্যার আসছে নীলগিরি, আচ্ছা নীলগিরি, লোনাবেলা, মালাবার, উটি, করমন্ডল কোস্ট, একজন আচ্ছা আগুম্বে, অম্বিকাপুর, এই আনসার গুলো আসছে। ওকে, এর মধ্যে সঠিক উত্তর আছে, দেওয়া হয়েছে, এবং সঠিক উত্তরটা হবে আগুম্বে। আগুম্বে বা আগুম্বি। আগুম্বি এটা হচ্ছে গিয়ে কর্ণাটকাতে অবস্থিত। কর্ণাটকাতে এমনই একটা জায়গাতে অবস্থিত, সেখানে ওরোগ্রাফিক রেনফলটা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, এবং সেটি অবস্থিত হচ্ছে চেরাপুঞ্জি, মানে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি তাকেই বলা হয়, যার নাম হচ্ছে আগুম্বি। AGUMBE। ভেরি গুড। চলে আসছি আমরা এই 10খানা কোশ্চেনের আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের টপিকের বিষয়টাতে এলাম। এবং টপিকের মধ্যে আমি যেমনটা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে মেন দুটো পার্টের উপরে আমরা আজকে একটু ফোকাস করব, এবং সেই দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে জেট স্ট্রিম, আরেকটা হচ্ছে এলনিনো আর লানিনা। এবং তার সাথে আমরা যেটা ফোকাস করব যে এর সাথে কি রিলেশনস আমরা পাচ্ছি, মানে হোয়াট ইজ দ্য রিলেশন ইন বিটুইন জেট স্ট্রিম এন্ড মনসুন উইন্ড, হোয়াট ইজ দ্য রিলেশন ইন বিটুইন এলনিনো এন্ড লানিনা, এন্ড দেয়ার রিলেশনস বিটুইন মনসুন উইন্ড। তাহলে সেই জায়গাটাকে আমরা একটু দেখে নিই। স্যার একজন কোশ্চেন করছে যে হ্যাঁ। আগুম্বে ডিস্ট্রিক্টটা কি মালনাদ রিজিয়ন অফ কর্ণাটকা হবে? মালনাদ রিজিয়ন অফ কর্ণাটকা সেই জায়গাটা নয়, তার থেকে আরেকটু নর্দার্ন সাইডে আগুম্বে ডিস্ট্রিক্ট। ওটা তোমরা যদি কর্ণাটকা স্টেটের ম্যাপ বার করে সেখানে ডিস্ট্রিক্টটা দেখো, এমনি বুঝতে পারবে যে কোন জায়গাটায় রয়েছে। ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কোন জায়গাটায় হবে। আর সন্দীপকে বলি এই ধরনের কোশ্চেন গুলো এগুলোকে লাস্টে আনো, ঠিক আছে? তুমি তখন জয়েন করোনি, একদম লাস্টে আনো, কারণ নয়তো টপিকে বারবার করে আমি আটকে যাবো। ঠিক আছে? ওকে স্যার, ওকে। আচ্ছা এটাকে মুছে ফেললাম। এবারে আমরা প্রথমেই যে বিষয়টায় যাব, যেটা আমাদের আজকে ফার্স্ট এর আলোচনা বা কোশ্চেনের মধ্যে ছিল, সেটা হচ্ছে জেট স্ট্রিম। দেখো
জেট স্ট্রিমের রেসপেক্টে আমরা প্রথমে জেট স্ট্রিম বিষয়টা কি সেই সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু নোট করে দিই, কারণ জেট স্ট্রিম যেহেতু ইন্ডিয়ার উপরে বা ইন্ডিয়ার ক্লাইমেটিক কন্ডিশনের উপরে তার একটা যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়, তাই জেট স্ট্রিম থেকে ডাইরেক্টও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে জেট স্ট্রিম সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন, যেমন একটা বিষয় তোমরা জানতেই পেরে গেছো যে জেট স্ট্রিম নামকরণটি কে করেছিলেন, কিন্তু এর বাইরে যদি যাই আমাদের আর কি কি বিষয়গুলোকে একটু দেখতে হবে, সেই জায়গাটাতে খেয়াল করবো। ফার্স্টে বলি যে জেট স্ট্রিম যখন জেট স্ট্রিমটা আলোচনার মধ্যে এলো, যে জেট স্ট্রিম বিষয়টা কি, যখন এই বিষয়টা আলোচনার মধ্যে এলো যে জেট স্ট্রিম নিয়ে একটা কিছু এক প্রকার বলতে পারো শোরগোল হলো যে জেট স্ট্রিমটা কি, তো সেক্ষেত্রে সেটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো সেগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে জাপানে যখন বোমা বর্ষণ করতে যাচ্ছিল, যাওয়ার পথে পশ্চিম দিক থেকে আগত একটি শক্তিশালী বায়ুর সম্মুখীন হলো, যে বায়ুটা নিয়ে পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা সেই পর্যবেক্ষণ বা পরীক্ষা বা গবেষণা করে সেই বায়ুটির নাম দিল জেট স্ট্রিম। নামকরণ কে করেছিল একটু আগে তোমরা নোট করে নিয়েছো, ওই বিষয়টায় আমি আর যাচ্ছি না। চলে আসি যে জেট স্ট্রিম এটার আরেকটা বিকল্প নাম যেটা, সেটাও তোমরা নোট করে নিয়েছো, যেটা আমরা নোট করেছি যে জিওস্ট্রফিক উইন্ড বা জিওস্ট্রফিক স্ট্রিম। জেট স্ট্রিমের ক্ষেত্রে এই বায়ুটা কোথায় দেখতে পাওয়া যায়, তো বলা হচ্ছে আপার ট্রোপোস্ফিয়ারে, মানে আমরা বলতে পারি যে বিলো ট্রোপোপস, মোটামুটি ভাবে 10 থেকে 12 কিলোমিটার হাইটে জেট স্ট্রিমটা দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে জেট স্ট্রিমের এক্সাক্ট লোকেশন, মানে কোন জায়গায় এটি দেখতে পাওয়া যায়। চলে আসছি আমি পরের পয়েন্টে যে জেট স্ট্রিমটা কি ধরনের বায়ু, তো সেক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ আ কোল্ড স্ট্রিম, একটি শীতল বায়ু স্রোত। কারণ দেখো আমরা লিখেছি যে বিলো ট্রোপোপস, তোমরা প্রত্যেকেই জানো যে ট্রোপোপস রিজিয়নে যত আমরা মাটি থেকে মানে আমাদের আর্থ সারফেস থেকে যত হাইটে যাব তত টেম্পারেচার কমবে, এবং মোটামুটি ভাবে ট্রোপোপস রিজিয়নে গিয়ে দেখা যাচ্ছে টেম্পারেচার সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল করছে, আর সেখান দিয়ে যে বায়ুটি প্রবাহিত হবে স্বাভাবিকভাবেই সেই বায়ুটি শীতল প্রকৃতির হবে। চলে আসছি আমি পরের পয়েন্ট, এখানে যা নোট করছি এটা হচ্ছে জেট স্ট্রিম সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন বা বলতে পারো ক্যারেক্টারিস্টিক্স অফ জেট স্ট্রিম, যেটা আমার ইন্ডিয়ান মনসুনের সাথে রিলেশন বুঝতে কাজে লাগবে, এবং এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্স আসলেও এই পয়েন্টগুলো ধরে কোশ্চেন্স আসতে পারে, তাহলে সেই উত্তরগুলো তোমরা করতে পারবে। চলে আসছি পরের পয়েন্ট, জেট স্ট্রিমটার উইন্ড ডাইরেকশন কি। উইন্ড ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে, বলা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, কিন্তু এখানে একটা বলার বিষয় আছে, জেট স্ট্রিমের যে বায়ুর যে প্রবাহের দিক সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে পশ্চিমা বায়ু বলতে পারি এক প্রকার, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু জেট স্ট্রিমের এক ধরনের বায়ু আছে যেটা কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, সেটা কোনটা সেই বিষয়টা আমি একটু পরে আসছি। চলে আসি আমরা জেট স্ট্রিমের যে উইন্ড স্পিড, মানে স্পিড কত জেট স্ট্রিমের, তো মোটামুটি ভাবে বলা হচ্ছে যে এর মিনিমাম স্পিড থাকে 92 কিলোমিটার, 92 থেকে ম্যাক্সিমাম থাকে 500 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো, টর্নেডো টাইফুনের মতো ঝড়ের সমকক্ষ 500 কিলোমিটার প্রতি ঘন্টায় তার যার গতিবেগ যথেষ্ট তীব্র গতিবেগে প্রবাহিত হচ্ছিল বলেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেই প্লেন চালিয়ে নিয়ে যাওয়াটা যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছিল, কারণ বিপরীত দিক থেকে অত তীব্র গতিবেগে বায়ু প্রবাহিত হলে স্বাভাবিকভাবেই বিমান চালনায় যথেষ্ট সমস্যা হবে। চলে আসছি আমি পরের পয়েন্টে, এই জেট স্ট্রিমের যদি আমরা ল্যাটিটিউডনাল এক্সটেন্ট দেখতে যাই, মানে অক্ষ
অক্ষরেখাগত বিস্তার বা অক্ষাংশগত বিস্তার, মানে আমাদের পৃথিবীর কত ডিগ্রি অক্ষরেখা থেকে কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই জেট বায়ুটি প্রবাহিত হতে দেখা যায়। মেজরিটি যদি আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট সেটা বলা হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা উভয় গোলার্ধেই 30 থেকে 60 ডিগ্রির মধ্যে এর প্রাদুর্ভাবটা বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা যায়। তবে কি এটা কিছুটা হলেও শিফটেড হয়, কিছুটা সাউথের দিকেও হয়, কিছুটা নর্থের দিকেও হয়। মানে 30 মানে ধরো কিছুটা হয়তো 10 ডিগ্রি এদিক ওদিক হতে পারে দুটোর ক্ষেত্রে, কিন্তু ইন অ্যান অ্যাভারেজ 30 থেকে 60 ডিগ্রির অক্ষরেখার মধ্যেই দেখতে পাওয়া যায়। চলে আসছি আমরা পরের পয়েন্টে। নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে টাইপস। এই জায়গাটায় আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে জেট বায়ুর কত ধরনের হয়, তাহলে তার উত্তরটা কি হবে? সংখ্যাটা আমাকে জাস্ট টাইপ করে দাও, বিষয়টাকে আমি বলছি। আচ্ছা, 2 ম্যাক্সিমাম তো 2 ছাড়া ম্যাক্সিমাম 3 আসছে, 3 আসছে। ওকে, বলি জেট ম্যাক্সিমাম স্ট্রিম 4 হচ্ছে 4 এসছে। আচ্ছা, জেট স্ট্রিম হচ্ছে 3 ধরনের, ঠিক আছে, 3 টাইপস। কি কি সেই জায়গাগুলোকে আমরা একটু দেখে নিই, 3টে টাইপ কি কি। এইখানেই আমাদের একটা বিষয় জানার আছে। জেট স্ট্রিমের টাইপের মধ্যে একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম, একটা হচ্ছে ট্রপিক্যাল জেট স্ট্রিম, আরেকটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। 3টে জেট স্ট্রিম আছে, একটা পোলার, একটা ট্রপিক্যাল, আরেকটি হচ্ছে সাবট্রপিক্যাল। এবারে দেখো এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে এর মধ্যে সব থেকে শক্তিশালী মানে মোস্ট পাওয়ারফুল যদি আমরা দেখি তাহলে হচ্ছে পোলার জেট স্ট্রিম। পোলার জেট স্ট্রিম সব থেকে বেশি শক্তিশালী এবং এটি মোটামুটি আর্থ সারফেস থেকে 7 থেকে 12 কিলোমিটার অল্টিটিউডে ব্লো হয় পোলার জেট স্ট্রিম। তারপরে যেটা আছে ট্রপিক্যাল জেট স্ট্রিম। ট্রপিক্যাল জেট স্ট্রিম যেটা রয়েছে সেটাও মোটামুটি যদি আমরা দেখি সেটাও কিন্তু ব্লো হয় অলমোস্ট 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, আর সাবট্রপিক্যালটা 10 থেকে 16 কিলোমিটারের মধ্যে। এবার এখানে আরেকটা বিষয় বলার আছে যেটা আমি এখানে বলছিলাম, ওয়েস্ট টু ইস্টের জায়গাটা। পোলার জেট স্ট্রিম, ট্রপিক্যাল জেট স্ট্রিম আর সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এই 3টে জেট স্ট্রিমের মধ্যে একটি মাত্র জেট স্ট্রিম রয়েছে যে জেট স্ট্রিমটা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে ব্লো হয়। এখন প্রশ্ন হচ্ছে এই 3টের মধ্যে কোনটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে ব্লো হয়? তাহলে উত্তর হবে ট্রপিক্যাল জেট স্ট্রিম। এইটা একমাত্র পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এর উইন্ড ডাইরেকশন, এটাকে একটু নোট করে নাও। আর বাকি দুটো সেম, ওয়েস্ট টু ইস্ট। তাহলে এর সাথে আমরা রিলেশন পাচ্ছি 1-এরটা আর 3-এরটা। এই দুটো ওয়েস্ট টু ইস্টে ব্লো হয়, কিন্তু শুধুমাত্র ট্রপিক্যাল জেট স্ট্রিমটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে থ্রু ডাইরেকশনস ব্লো হয়। এবং আরো একটা বিষয় বলার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে এই 3টে জেট স্ট্রিমের মধ্যে একমাত্র ইস্ট থেকে ওয়েস্টের দিকে যেটা ব্লো হয় এটা কিন্তু ধারাবাহিক নয়, মানে কন্টিনিউয়াসলি এটা ব্লো হয় না ইন আ হোল ইয়ার, সারা বছর ধরে এটা ব্লো হয় না। কিন্তু এটা দেখতে পাওয়া যায় তাহলে কোন সময়? ইট ইজ মোস্টলি অ্যাক্টিভ ইন দ্য সামার কন্ডিশনস, মানে যখন গ্রীষ্মকাল চলে তখন কিন্তু এই ট্রপিক্যাল জেট স্ট্রিমটি দেখতে পাওয়া যায়। তাহলে ট্রপিক্যাল জেট স্ট্রিমের পাশে তোমরা লিখে রাখতে পারো যে এটা দেখা যায় সামারে। তাহলে স্যার বাকি দুটো কোন সময় দেখা যায়? উত্তর হবে উইন্টার, দুটোই উইন্টার। একসাথে আমি প্রায় 3টে ইনফরমেশন, 4খানা ইনফরমেশন এই টাইপস এর মধ্যে কিন্তু বলে দিলাম, যেগুলো তোমরা পরীক্ষায় প্রশ্ন আকারে পেতেই পারো। ঠিক আছে, চলে আসছি আমি পরের পয়েন্টে, এটাকে মুছে ফেলছি। এবার দেখো এই জেট স্ট্রিম এ কি শিফটেড হয়? জেট স্ট্রিমের কি শিফটেড আছে, মানে শিফটেড হয়?
শিফটেড মানে তার যে স্থান সেটা কি পরিবর্তন করে? করে। কখন করে? যখন পৃথিবীর বা যখন সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন হয়, মানে যখন উত্তরায়ণ দক্ষিণায়ন হয়, মানে সূর্য যখন উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় এবং দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, সেই রেসপেক্টে যেমন প্রেসার বেল্ট শিফটেড হয়, এটাও শিফটেড হয়। তাহলে শিফটেড হয়, ইয়েস হয়। ঠিক আছে, চলে আসছি আমরা পরের বিষয়। আমরা জেট স্ট্রিম সম্পর্কে জানলাম, এবারে আমরা যে বিষয়টায় যাব সেটা হচ্ছে জেট স্ট্রিমের সাথে মনসুন উইন্ডের কি রিলেশনস রয়েছে, আমরা সেই জায়গাটায় যাব। জেট স্ট্রিমের কতগুলো ইনফরমেশন বা ক্যারেক্টারিস্টিক্স তোমরা নোট করলে। এবার আমরা যে বিষয়টায় যাব সেটা হচ্ছে জেট স্ট্রিমের সাথে মনসুনাল উইন্ডের কি রিলেশন, সেই জায়গাটা। তো এই জায়গাটা বোঝার জন্য আমি বোর্ডে দুটো ম্যাপ ড্র করব, যে দুটো ম্যাপের উপরে বেস করে আমরা দুটো কন্ডিশনকে এখানে দেখে নেব। আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। আমরা ইন্ডিয়ার রেসপেক্টে দুটো ইনফরমেশনসকে একটু দেখে নেব। পুরো ম্যাপটা ড্র করতে লাগবে না, যে কারণের জন্য করছি না। দেখো, আমরা এখানে ফার্স্টে লিখে নিই সামার, আর এখানে হচ্ছে উইন্টার। আর রিলেশনটা কি জানছি, জেট স্ট্রিম আর মনসুনের মধ্যে রিলেশন। এবারে সামারে কি কন্ডিশনস হয়, আমরা জানি এই জায়গাটা জুড়ে অবস্থান করছে টিবেট। জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য, এই অঞ্চলটা জুড়ে অবস্থান করছে টিবেট। ইন বিটুইন সামার কন্ডিশনস আমরা জানি যে যখন গ্রীষ্মকাল চলে তখন ভারতের মধ্যে নিম্নচাপ দেখা যায়, মানে লো প্রেসার ক্রিয়েট হয়ে থাকে। এবং এই নিম্নচাপটা সৃষ্টি হওয়ার পেছনে আরো একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। একটা তো গুরুত্বপূর্ণ কারণ যে সূর্যের উত্তরায়ণ হচ্ছে, সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে লম্বভাবে কিরণ যখন সূর্য দিচ্ছে, আমরা একটু আগে নোট করেছিলাম দুটো পয়েন্ট, একটা হচ্ছে ট্রপিক্যাল, একটা হচ্ছে সাব ট্রপিক্যাল। আমাদের ভারতের মধ্যে ক্রান্তীয় জেট বায়ু আর উপক্রান্তীয় জেট বায়ু দুটো দেখা যায়। একটু আগে তোমরা কি নোট করেছো, প্রত্যেকে নিজেদের খাতার দিকে খেয়াল করো। দেখো, নোট করেছো যে ট্রপিক্যাল জেট স্ট্রিম এটা দেখা যায় গ্রীষ্মকালে। তাহলে আমরা এটা ধরেই নিতে পারি যে সামার কন্ডিশনে ট্রপিক্যাল জেট স্ট্রিম দেখা যায়। এবং এটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, আমরা জানি যে এটা ভারতের পূর্ব দিক, এটা ভারতের পশ্চিম দিক। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা বলছি ক্রান্তীয় জেট বায়ু বা ট্রপিক্যাল জেট স্ট্রিম। এবং সেই বায়ুটা আসে কোন দিক থেকে? তো বিজ্ঞানীরা বলছে সেটি আসে দক্ষিণ চীন সাগরের, চীনের উপকূল থেকে সেটি প্রবাহিত হয়ে ভারতের মধ্যভাগ দিয়ে বা বলতে পারো হিমালয়ের দক্ষিণ অংশ দিয়ে সেই বায়ুটি প্রবাহিত হয়ে আরব সাগর অতিক্রম করে আফ্রিকার সাহারা মরুভূমি পর্যন্ত এক্সটেন্ডেড হয়। আমি আবার এক্সটেন্ডেড পয়েন্টটাকে বলছি। বায়ুটি আসে দক্ষিণ চীন সাগর থেকে, বায়ুটি ভারতের হিমালয় পর্বতের দক্ষিণ দিক থেকে আরব সাগর হয়ে আফ্রিকার সাহারা মরুভূমি পর্যন্ত প্রবাহিত হয়। এবার সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমি বায়ু ডাইরেকশনসটাকে একটু নোট করে দিই। তাহলে বায়ুটা এভাবে প্রবাহিত হয়ে ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বায়ুটার নাম আমরা কি বললাম? এটাকে বললাম ট্রপিক্যাল জেট স্ট্রিম। কোন দিক থেকে কোন দিকে? ইস্ট থেকে ওয়েস্ট। কোন সময় ফ্লো হচ্ছে? সামারে।
তিনটে ইনফরমেশন দেখলাম। এই বায়ুটা হচ্ছে ওয়ার্ম উইন্ড, যেহেতু সামারে প্রবাহিত হচ্ছে, ট্রপিক্যাল জেট স্ট্রিমটাকে আমরা উষ্ণ বায়ু একমাত্র বলতে পারি। কিন্তু পোলার জেট স্ট্রিম আর সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বোথ আর কোল্ড উইন্ড, দুটোই হচ্ছে শীতল বায়ু। আমরা জানি যে নিম্নচাপ রয়েছে, সেই অঞ্চলের মধ্যে দিয়ে একটি উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে এবং এই বায়ুটি পূর্বালি যে জলীয় বাষ্প তাকেও বয়ে আনতে সাহায্য করে, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বয়ে আনে। এবং ভারতের আরব সাগর এই অঞ্চলে যখন নিম্নচাপ থাকে, তখন এই নিম্নচাপের কারণে ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে ভারতের দিকে প্রবাহিত হয়। তাহলে এটাও একটা জানার কথা মনে হতে পারে, কিন্তু মাইক্রোফোন অন রয়েছে, একটু মিউট করো। এখানে এই বিষয়টাও তাহলে জানার ইচ্ছে হতে পারে যে তাহলে এই টাইমটাতে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, স্যার আপনি যেটা বললেন যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিমও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং স্যার এটাও তো আপনি বলেছিলেন যে এই বায়ুটি ধারাবাহিকভাবে সারা বছর প্রবাহিত হয়। তাহলে এই বায়ুটার অস্তিত্ব তখন কোথায় থাকে এটা জানতে হবে। তো সেই জায়গাটা বলি, এটা আমি ইচ্ছা করে ব্লু পেন দিয়ে লিখলাম, ব্ল্যাক পেন দিয়ে মার্ক করেছি ট্রপিক্যাল, ব্লু পেন দিয়ে মার্ক করব সাবট্রপিক্যাল। কিন্তু এটাকে ধরো না, এটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাকে ইন্ডিকেট করিয়েছি। এবার আমরা সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটা কোথায় ব্লো হয় সেই জায়গাটায় যাব। দেখো, যখন সূর্যের উত্তরায়ণ হয়, সূর্য যখন ভারতের কর্কট ক্রান্তি রেখা বরাবর লম্বভাবে কিরণ দেয়, তখন কিন্তু এই শীতল উপক্রান্তীয় জেট বায়ু ভারতে অবস্থান করে না। তাহলে সেটি কোথায় যায়? তাহলে সেটি ভারতের হিমালয় পর্বতমালা অতিক্রম করে, তিব্বত মালভূমি অতিক্রম করে, উত্তরে সাইবেরিয়ার দক্ষিণ অংশ দিয়ে প্রবাহিত হয়। তোমরা জানো যে এশিয়া মহাদেশের উত্তরে সাইবেরিয়া রয়েছে। সেই সাইবেরিয়া অঞ্চলটি তুলনামূলক শীতল অঞ্চল, কারণ সেটা অলমোস্ট 60 to 70 ডিগ্রি ল্যাটিটিউডে ব্লো হয়। তো সেখান দিয়ে এই জেট বায়ুটি প্রবাহিত হয়, এটা ব্লু পেন দিয়ে মার্ক করলাম। এবং কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশন? ওয়েস্ট টু ইস্ট। তাহলে সামারে আমরা বুঝতে পারলাম যে সাউথ ওয়েস্ট মনসুনাল উইন্ড যখন ভারতে আসে, তখন উপক্রান্তীয় জেট বায়ু সাইবেরিয়ার কাছ দিয়ে প্রবাহিত হয়, তিব্বতের উত্তরাংশে চলে। রিপিট করতে বলছে। এই লাস্ট পয়েন্টটা কি, মানে যতটুকু বললাম একদম শেষের জায়গাটা তাই হবে মনে হয়। ট্রপিক্যাল জায়গা, ট্রপিক্যালটা ট্রপিক্যালটা আমি বলেছি যে ভারতের মধ্যে দিয়েই প্রবাহিত হয় গ্রীষ্মকালে, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ব্লো হয়। এটি একটি উষ্ণ বায়ু এবং এটি গ্রীষ্মকালে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এবং এই বায়ুটি যখন পূর্ব দিক থেকে আসে, তখন ভারতের নিম্নচাপটাকে অতি সক্রিয় করার ক্ষেত্রেও ইন্ধন যোগায়, বা এক প্রকার বলতে পারো জলীয় বাষ্প এনে এই অঞ্চলটার মধ্যে নিম্নচাপটাকে আরো ঘনীভূত ঘটায়, যাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা আমি নিচের দিক থেকে অ্যারো দিয়েছি, সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসার পথ প্রশস্ত হয় বা সুগম হয়। আর সেই সময় সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম সাইবেরিয়ার কাছ দিয়ে ব্লো হয়। আমি উইন্টারটায় আসলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে উইন্টারে কি কন্ডিশন থাকে, সেই জায়গাটায় আসি, তারপরে ব্যাপারটা দেখো পরিষ্কার হয়ে যাবে। এই কন্ডিশনটা গেল, এবার উইন্টার কন্ডিশনে আসি। সামারটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো, বোঝা গেছে সামার কন্ডিশনের জায়গাটা ক্লিয়ার হয়েছে? কোনো উত্তর, ইয়েস বা নো? ওকে, না স্যার, ক্লিয়ার হয়নি বলছে একজন। ক্লিয়ার হয়নি? কোন জায়গাটা প্রবলেম হচ্ছে এখন পুরোটা আবার বলবো? সাবট্রপিক্যালটা প্রবলেম হচ্ছে বলছে। সাবট্রপিক্যালটা প্রবলেম যাতে সলভ হয়, তার জন্য আমাকে একটু উইন্টারে আসতে দাও, আমরা একটু শীতকালে চলে যাই, সাবট্রপিক্যালের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। বাকিদের ঠিক আছে, বুঝতে পেরেছো কি? দীপন, বাকিদের রেসপন্স কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছে। ওকে, চলে আসছে, আমি উইন্টারটা আসতে দাও, ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে সাবট্রপিক্যাল উইন্টারে কি কন্ডিশনে বা কি সিচুয়েশনে থাকে। দেখো, যখন উইন্টার কন্ডিশন হয় আমরা কি দেখতে পাচ্ছি? ভারত জুড়ে তখন শীতকাল বিরাজ করছে। তাহলে ভারতে সেই সময় কি থাকছে? হাই প্রেশার।
কেন স্যার হাই প্রেসার ভারত জুড়ে থাকবে শীতকালে? তার কারণ তখন তো সূর্যের দক্ষিণায়ন চলছে, সূর্য তখন দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই ভারতে তখন শীতকাল বিরাজ করছে, কারণ ভারতে তখন দীর্ঘ রাত আর ক্ষুদ্র দিন, ফলে সেখানে টেম্পারেচার অনেকটাই অ্যারাইজ করতে পারছে না এবং সেখানে শীতকাল বিরাজ করছে। আর যখনই উইন্টার কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, তখন এই যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটা আমরা এখানে নোট করেছিলাম, এই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম তখন এখান থেকে নেমে আসছে কোথায় না হিমালয়ের দক্ষিণে। তার মানে এই বায়ুটাই তখন ভারতের মধ্যে দিয়ে ব্লো হচ্ছে। ইট ইজ কল্ড সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম। কেন ব্লো হচ্ছে ভারতের মধ্যে দিয়ে? তার কারণ আমি বলেছিলাম এই বায়ুটা হচ্ছে কোল্ড উইন্ড। যেহেতু ভারতে এই সময় শীতকাল বিরাজ করছে, তাই এর পথটি প্রশস্ত হচ্ছে এবং এটি ভারতের মধ্যে কোন সময় দেখা যায় না উইন্টারের সময় দেখা যায়। অলরেডি উইন্টার লেখা আছে, উইন্টারের সময় দেখা যায়। এখন প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে ট্রপিক্যাল জেট স্ট্রিমটা কোথায় যাচ্ছে? আমি শুরুতেই বলেছি এটা ধারাবাহিক নয়, গ্রীষ্মকাল নাগাদ এর সক্রিয়তা বৃদ্ধি পায়, শীতকালে এটি বিলীন হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায় এই বায়ুটি। ফলত তখন এই পশ্চিম থেকে পূর্ব দিকে আসা জেট বায়ুটা এই অঞ্চল থেকে শিফট করে নিচে নেমে আসে। আগে এখানে ছিল, এখান থেকে শিফট করে নিচে নেমে আসে এবং পুরো শীতকাল জুড়ে এই উচ্চচাপ যুক্ত উপক্রান্তীয় জেট বায়ুটি ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এবং এই সময়টায় যেহেতু উচ্চচাপ বিরাজ করে, তখনই উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারত থেকে তার পত্রপাট গুছিয়ে সোজা ভারত মহাসাগরের দিকে ফিরে যায়। ফেরা শুরু করে শরৎকাল থেকে, কারণ জেট বায়ুটা আস্তে আস্তে শিফট করতে করতে নিচে নামতে থাকে। যত জেট বায়ু দক্ষিণ দিকে নেমে আসে, ততই খুব দ্রুত গতিতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রিট্রিট করে ইন্ডিয়ান ওশেনে চলে যায়। তো এই হচ্ছে রিলেশন ইন বিটুইন জেট স্ট্রিম অ্যান্ড মনসুন। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? বলো। স্যার অনেকে একটু রিপিট করতে বলছি, একটু রিপিট করে দিন। আচ্ছা, এই লাস্ট এই উইন্টারের পোর্শনটা, তাই তো? উইন্টারের জায়গাটায় বলি, উইন্টারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? খুব প্লেন অ্যান্ড সিম্পল ব্যাপার, একদম জটিল করে ভাবার কোনো জায়গা নেই। দুটো কন্ডিশন এখানে দেখা যাচ্ছে, দুটো কন্ডিশন। কি দুটো কন্ডিশন? সেই দুটো কন্ডিশন দেখো। ফার্স্ট কন্ডিশন, যেহেতু সূর্য দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে, মানে সূর্যের যে লম্ব রশ্মিটা সেটা দক্ষিণায়ন হয়ে দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে, ফলত ভারতে তখন স্বাভাবিকভাবেই শীতকাল বিরাজ করছে উইন্টার সিজনে। এবং ওই টাইমটাতে এই জেট বায়ুটা, যে জেট বায়ুটা সাইবেরিয়া দিয়ে ব্লো হচ্ছিল, সেটা ধীরে ধীরে দক্ষিণ দিকে নেমে এসে ভারতের হিমালয়ের দক্ষিণ দিক থেকে ব্লো হচ্ছে। এইখানে হিমালয় পর্বত রয়েছে, তার দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। যেহেতু ভারতে উচ্চচাপ, এই বায়ুটা হচ্ছে উচ্চচাপ, কারণ কোল্ড উইন্ড মানে হাই প্রেসার উইন্ড, সেহেতু এ কি করছে, নর্থ ইস্টার্ন মনসুনাল উইন্ডকে ঠেলে তার স্থান থেকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? ভারত মহাসাগরের দিকে। কারণ তখন আর ভারতে থাকার মতো অনুকূল পরিবেশ বা পরিস্থিতি উত্তর পূর্ব মৌসুমী বায়ু নেই, কারণ জেট বায়ু সেই জায়গাটা দখল করছে উচ্চচাপ যুক্ত বায়ু এসে। আর সবসময় জানবে উচ্চচাপ বায়ু নিম্নচাপ বায়ুর এলাকায় দখল করতে আসে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? দেখো, সামার সিজনটা বুঝতে পারিনি স্যার। সামার সিজনটা বোঝা যায়নি। সামার সিজনের যে জায়গাটা বোঝা যায়নি, যে বললো তাকে একটু মাইকটা অন করার পারমিশন দাও, কারণ সে বলুক বিষয়টা যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, তাহলে আমার বলা। মাইকটা অন করে বল। মেঘালি জানা। স্যার ওই এরিয়াটা বুঝতে পারছি না, মানে কোথা থেকে কোথায় পর্যন্ত যাচ্ছে ওইটা বুঝতে পারছি না। কোনটা কোথা আর থেকে ওই কোথায় যাচ্ছে? আর উত্তরায়ণের সময় কি সাইবেরিয়াতে প্রবাহিত হয়, তারপরে কি হচ্ছে স্যার ওই পোর্শনটা একটু বুঝতে পারছি না। উত্তরায়ণের সময় সাইবেরিয়াতে যে ব্লো হয়, তারপরেই তো ইনসিডেন্টটা কমপ্লিটেড। মানে বিষয়টা হয় এরকম, একটা জিনিস ভেবে রাখো, তুমি একটু মাইকটা অন রাখো। এখানে একটা জিনিস ভেবে রাখো, ভারতে যেহেতু নিম্নচাপ অবস্থান করে,
আমরা জানি যে গ্রীষ্মকাল মানে সেখানে নিম্নচাপ অবস্থান করবে, ভারতে যেহেতু করে, সেহেতু তখন কিন্তু কোনো শীতল বায়ু বা কোনো উচ্চচাপ যুক্ত বায়ু বা কোনো হাই প্রেসার উইন্ড ইন্ডিয়াতে তখন অ্যাক্টিভ থাকে না। দেখবে কখনো কোনো শীতল বায়ু প্রবাহিত হতে দেখবে না গ্রীষ্মকালে, কারণ তখন লু বয়, তখন আঁধি বয়, এগুলো অ্যাক্টিভ হয়। তো তখন কি হচ্ছে, এই বায়ুটার যেহেতু ধর্মই হচ্ছে কোল্ড উইন্ড, এই বায়ুটা তখন আর ভারতের মধ্যে অবস্থান করে না, সেটা হিমালয় পর্বত অতিক্রম করে তিব্বত মালভূমি যেটা চীনে রয়েছে সেটা অতিক্রম করে তারও উত্তরে রয়েছে সাইবেরিয়া বলে একটি অঞ্চল, সেই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, কারণ সেই অঞ্চলটা তুলনামূলক একটু শীতকাল বিরাজ করে প্রায় বছরের, মানে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে ওই অঞ্চলটা পড়ে। তো সেই সময় সেই বায়ুটাই শিফটেড হয়ে আর সাইবেরিয়ার দিকে চলে যায়, আর তখন ভারত জুড়ে কোনো বায়ু প্রবাহিত হচ্ছে না, পুরোটাই শূন্যস্থান, এবং সেখানে তাপমাত্রা লম্বভাবে পড়ছে সূর্যে। ফলে কি হচ্ছে, সেখানে নিম্নচাপ দেখা যাচ্ছে। এই নিম্নচাপের সময় বলা হচ্ছে যে এই নিম্নচাপটা অ্যাক্টিভ হওয়া মাত্রই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের প্রবেশ করতে পারে, কারণ এই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম সেটা তার স্থানটিকে ছেড়ে উত্তর দিকে প্রবাহিত হয়, সাইবেরিয়াতে চলে যায় বলে। আর ওই টাইমটাতে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসে, তখন তার আসার পথটাকে আরো চওড়া করে দেয় কে? তাহলে উত্তর হবে ট্রপিক্যাল জেট স্ট্রিম, যেটা হচ্ছে একটা উষ্ণ বায়ু, যে বায়ুটা স্বস্তিকা স্যারকে মিউট করে দিয়েছিস, স্বস্তিকা স্যারকে মিউট করে দিয়েছিস। স্যার আবার আনমিউট করুন আপনি। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার একটু একবার বলবেন, আমি আউট হয়ে গেছি নেটের জন্য একটু। কে বলছিস? সন্দীপ হ্যাঁ হ্যাঁ, বাবু রেকর্ড পেয়ে যাবি। ঠিক আছে ঠিক চলতি আছে। রেকর্ড আছে, চিন্তা নেই। আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে পরের বিষয়টায় যাই। এই বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, আমি পরের পার্টটাতে যাচ্ছি। এবার দেখো, এইখান থেকে আমি এটা মুছতে মুছতে কয়েকটা কথা বলি। দেখো, এখান থেকে এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এতটা তো এলাবোরেটলি বিষয়টাকে বুঝলাম, প্রশ্ন কেমন আসতে পারে এখান থেকে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, কারণ প্রশ্ন ওখানে সলভ করতে হবে। প্রশ্ন কেমন আসতে পারে খুব সংক্ষেপে বলি, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো নোট করেছো তোমরা জেট স্ট্রিমে, সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, কারণ এখন গতানুগতিক প্রশ্ন থেকে একটু আউটসাইডে চলে যাচ্ছে, গিয়ে সেরকম জায়গা থেকে প্রশ্ন করার একটা টেন্ডেন্সি আছে, তাহলে সেখান থেকে আসতে পারে। আর হচ্ছে হ্যাঁ বলো। আরে মাইক অন করছিস কেন? স্যার আমি আপনাকে বলেছিলাম স্যার একটু মাইক অন করবো, কোশ্চেনটা আছে একটা। হ্যাঁ, কোশ্চেন তো লাস্টে নেওয়া হবে বলা হচ্ছে। স্যার তো লাস্টে 10 মিনিট কোশ্চেন নেবেন বলেছে। এবার সবাই মাইক অন করে কোশ্চেন করলে, আমি দেখেছি তুই কোশ্চেন করেছিস একটা বড়, স্যার লাস্টে এটা ডিসকাস করে দেবেন। ঠিক আছে অরুণোদয় বলছিস তো? ওকে, আমি কন্টিনিউ করি। হ্যাঁ করুন, লাস্টে 10 মিনিট ওদের একটু কোশ্চেন অ্যান্সার করে দেবেন, ওদের যা ডাউট থাকে। ঠিক আছে? সবাই নাহলে কি বলতো অরুণোদয়, খারাপ ভাবিস না, সবাই মানে প্রশ্ন করছে তো, লাস্টে তুই স্যার মানে তোর যা ডাউট থাকবে স্যারকে জিজ্ঞেস করে নিস, আমি বলে দেবো। ঠিক আছে, মানে তুই নিশ্চিন্ত থাক, তোর কোশ্চেন নেওয়া হবে, আমি মিস করে যাইনি। ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন। হ্যাঁ, তো এই প্রশ্নটা আসতে পারে। আর হচ্ছে যে রিলেশনটা তোমরা ফলো করলে বা যে রিলেশনটা তোমরা দেখলে, এই রিলেশনটার ইনসিডেন্টটাকে যদি সঠিকভাবে মনে রাখতে পারো, এখান থেকেও কনসেপচুয়াল কোশ্চেন্স কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করতে পারে। যে সামার কন্ডিশনে ইন্ডিয়ার উপর দিয়ে কোন উইন্ড ব্লো হয়, উইন্টার কন্ডিশনে ইন্ডিয়ার উপর দিয়ে কোন উইন্ড ব্লো হয়, ইন্ডিয়ার মধ্যে সাউথ ওয়েস্ট মনসুনাল উইন্ডটাকে আনার জন্য কোন উইন্ডটা অ্যাক্টিভ থাকে, মানে কোন জেট স্ট্রিমটা অ্যাক্টিভ থাকে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এক্সপ্লেনেশনের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা আশা করি নোট করে নিয়েছো, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। চলে আসছি পরের পার্টটাতে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে এলনিনো আর লানিনার বিষয়টা। এটা আমি এলনিনোর ইনফরমেশনটাতে আমি থ্রু ক্যারেক্টারিস্টিক্স যাব, চেষ্টা করছি যতটা করিয়ে দেওয়া যায়।
আচ্ছা, জিরো ডিগ্রি, এটা কি করেছি, এই জায়গাটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মানে ওশেনিয়ার পার্টটা, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা। এবারে দেখো যে বিষয়টা, তাহলে এইখানে মধ্যবর্তী স্থানে যে সাগরটি করা হয়েছে এটা কি, দ্যাট ইজ কল্ড প্যাসিফিক ওশিয়ান। দেখো প্যাসিফিক ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ানের মধ্যেই কিন্তু এল নিনো কন্ডিশনটা অ্যাক্টিভ থাকে। আমরা উপরে একটু হেডিং করে নিই যে এল নিনো অ্যান্ড লা নিনো। দেখো এল নিনোর ক্ষেত্রে আমরা প্রথমে এল নিনো সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন একটু নোট করে নিই, যে এল নিনোটা কি সেই বিষয়টা, লা নিনার বার্তায় পরে আসবে। এল নিনো হচ্ছে ওয়ার্ম ওশেন কারেন্ট, এটি হচ্ছে একটি উষ্ণ সমুদ্র স্রোত, এবং এল নিনোটাকে একটা ফেজও বলা হয়, মানে একটা পর্যায় বা একটা অবস্থাও কিন্তু বলা হয় এল নিনোকে। এল নিনো একটা ঘটনা, একটি ক্লাইমেটিক ইনসিডেন্ট এল নিনো। এল নিনো লা নিনা দুটোই, কিন্তু তা সত্ত্বেও যদি জানতে চাওয়া হয় যে এক্স্যাক্টলি এল নিনোটা কি, একটা তো সিচুয়েশন বুঝলাম, তো সেটা হচ্ছে ওয়ার্ম ওশেন কারেন্ট, উষ্ণ সমুদ্র স্রোত। পরের পয়েন্ট, এল নিনো এই নামকরণটি কারা করেছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এল নিনো নামকরণটি করেছে চিলিস ফিশারমেন। কিছু কিছু বইয়ে বলে রাখি, একটু ভালো করে শুনে নাও, কিছু কিছু বইয়ে দেখবে মেনশন করা থাকে স্পেনীয় নাবিকেরা। চিলি যে অঞ্চলটি আমরা জানি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর অবস্থিত একটি দেশ, যেখানকার মানুষদের ভাষা স্পেনীয় ভাষা, তারা স্পেনীয় ল্যাঙ্গুয়েজে বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে। তো কিছু কিছু বইয়ে এই জায়গাটা স্পেনীয় নাবিক, আবার কিছু কিছু বইয়ে জায়গাটা চিলির মৎস্যজীবীও মেনশন করা আছে। তো আশা করি দুটো অপশন পরীক্ষায় থাকবে না, যে কোনো একটিই থাকবে, আর যদি দুটো দিয়ে দেয় তাহলে বোথ অফ দেম দেওয়া থাকবে, কারণ অথেন্টিক বইগুলো থেকে এই দুটো ইনফরমেশন লেখা আছে। তো সেক্ষেত্রে চিলিশ ফিশারম্যান বা স্পেনীয় নাবিক এই দুটো হতে পারে। চলে আসছে আমি পরের পয়েন্টে। নেক্সট হচ্ছে এল নিনো দেখা যায় কোথায়, তাহলে আমরা বলতে পারবো যে এল নিনো বেসিক্যালি অরিজিনেট হয় পেরু, চিলি আর ইকুয়েডর কোস্টাল রিজিয়নে। মানে বেসিক্যালি যদি এক্সাক্ট বলা হয় তাহলে আমরা বলবো সাউথ ইস্ট প্যাসিফিক ওশেন। এটা হচ্ছে এল নিনো জেনারেট হওয়ার সোর্স পয়েন্ট। এল নিনো শব্দটির অর্থ কি? এল নিনো হচ্ছে একটি স্প্যানিশ ওয়ার্ড, এল নিনো শব্দটা একটা স্প্যানিশ ওয়ার্ড থেকে এসেছে, যার মানে হচ্ছে চাইল্ড ক্রাইস্ট, বা যাকে আমরা বলছি লিটল বয়। দুটোই বলা হয়, দুটো নিশ্চয়ই অপশনে পাবে না তোমরা, যে কোনো একটি পাবে যদি কখনো আসে। এল নিনো শব্দের অর্থ কি? শিশু খ্রিস্ট বা ক্ষুদ্র ছেলে বা লিটল বয়, এরকম কিছু। তো এখন এল নিনোর ঘটনাটা কি হয় সেই জায়গাটার উপরে আমরা একটুখানি নজর দিই, সেই জায়গাটাকে একটু দেখি, ইনসিডেন্টটা কি চলে। দেখো এল নিনো হওয়ার টাইমটা কখন, তো সেক্ষেত্রে বলা হচ্ছে মোটামুটি এটা দেখা যায় নভেম্বর ডিসেম্বর মাস থেকে, মানে ইন ডিউরেশনস অফ নভেম্বর ডিসেম্বর, সেই সময় থেকে কিন্তু এল নিনোটা জেনারেট হতে শুরু করে। কোথায় হতে শুরু করে না, আমরা একটু আগে নোট করেছি পেরু, চিলি, ইকুয়েডরের কোস্টাল রিজিয়নে, মানে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লো প্রেসার ক্রিয়েট হচ্ছে, মানে নিম্নচাপ দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কেন দেখা যাচ্ছে? আশা করি তোমরা এই পয়েন্টগুলো নোট করেছো, আমি মুছি আরো কিছু ইনফরমেশন নোট করতে হবে এখানে। তো কেন দেখা যাচ্ছে, তো প্রথমেই আমরা যেটা জানলাম সময়কালটা আমরা জানলাম নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে।
একে তো সেটা দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে, কারণ নিরক্ষরেখার দক্ষিণ দিকে, এবং নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ দক্ষিণ গোলার্ধে তখন কি সিজন বিরাজ করে, কি করে, কোন সিজন থাকে? কি হবে উত্তর? নভেম্বর ডিসেম্বর ইন ডিউরেশনস সামার। সামার। তো যখন গ্রীষ্মকাল বিরাজ করছে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ গোলার্ধে সেই অংশে, স্বাভাবিকভাবে সেখানকার তাপমাত্রা বাড়ে বা বৃদ্ধি পায়। কিন্তু বলা হচ্ছে যে এলনিনো, আজকে শুরুতে যেটা আমরা আলোচনা করেছিলাম, এলনিনো কিন্তু প্রতি বছর হয় না। এলনিনো ডিউরেশন কি পেয়েছিলাম? 2 থেকে 7 বছর অন্তর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এলনিনো যখন হয় কি করে বুঝবো যে সেটা এলনিনোর বছর? তো বলা হচ্ছে যে এই পার্টিকুলার রিজিয়ন, কোন রিজিয়নটা? যেটা পেরু, চিলি, ইকুয়েডরের এই কোস্টাল পার্টটা, এই জায়গাটায় এই অঞ্চল জুড়ে যে বছর এলনিনো হয় না, যে বছর এলনিনো হয় না, সেই বছর কিন্তু এই অঞ্চলটায় একটি শীতল সামুদ্রিক স্রোত প্রবাহিত হয়। নাম কি? অলরেডি একজন লিখে দিয়েছে নাকি? শীতল সমুদ্র স্রোত, তার নামটা কি? একটা কোল্ড ওশেন কারেন্ট ব্লো হয়। ভেরি গুড। কে লিখেছো? না, হ্যাঁ, একদম ঠিক। হামবোল্ড একটা কোল্ড ওশেন কারেন্ট এই পার্টিকুলার রিজিয়ন দিয়ে ব্লো হয়, কিন্তু যখন এলনিনো অ্যাক্টিভ হয় তখন সেই অঞ্চলটায় আর কোল্ড ওশেন কারেন্ট থাকে না, তখন এলনিনো ক্রিয়েট হয় বলে ওয়ার্ম ওশেন কারেন্ট ব্লো হয়। তাহলে এই জায়গাটা জুড়ে একটি উষ্ণ সমুদ্র স্রোত নিচের দিকে নামতে থাকে এই পার্টিকুলার রিজিয়নটা জুড়ে। এবং এর পেছনে কি কি কারণ আছে এটা জানাটা খুব প্রয়োজন। এই জায়গাটা অনেক জায়গাতে ক্লিয়ার করা থাকে না, মানে কজেস অফ এলনিনো বা কন্ডিশন অফ এলনিনো। তাহলে ফার্স্ট পয়েন্ট কি পেলাম? যে সামার সিজন থাকে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার প্রতি বছরই তো সামার হচ্ছে, তাহলে প্রতি বছর এলনিনো হয় না কেন? তার পেছনে আরেকটা কারণ, ভলক্যানিক ইরাপশন। এটাও প্রতি বছর হয় না। যখন হয় বা দুটো কন্ডিশন যখনই একসাথে অ্যাক্টিভ হয়ে যায়, সামার সেই সময় এমনি উষ্ণ সমুদ্রের জল, তার সাথে ভলক্যানিক অ্যাক্টিভিটি, কারণ আমরা জানি যে প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ার, প্রায় 480টারও বেশি আগ্নেয়গিরি তাকে ঘিরে অবস্থান করছে। তো পেরু, চিলি, ইকুয়েডর এই বরাবর যে আগ্নেয়গিরি, সেগুলো থেকেও যদি ইরাপশন হয় বা আর্থকোয়েক হয়, তাহলেও কিন্তু সমুদ্রের জলের মধ্যে উষ্ণ লাভা স্রোত প্রবাহিত হয় বা মেশে, তো স্বাভাবিকভাবে সেখানকার জলের উষ্ণতা বেড়ে যায় পার্টিকুলার রিজিয়নে। তো সেই জন্য সেখানে লো প্রেসার থাকে। আর তখনই উত্তর গোলার্ধে ভারত মহাসাগর জুড়ে অবস্থান করছে কে না? শীতল বায়ু, মানে শীতল সমুদ্র স্রোত। তখন এখানে থাকে হাই প্রেসার, এখানে থাকে লো প্রেসার। এই লো প্রেসারের অ্যাক্টিভিটি এতটাই প্রবল থাকে যে এই ভারত মহাসাগর থেকে শীতল সমুদ্র স্রোত এই অঞ্চলটা জুড়ে, এই অঞ্চলটায় চলে আসে, মানে পুরো প্রশান্ত মহাসাগর অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে সেই শীতল সমুদ্র স্রোতটি চলে আসে। এবং আসার পর একটু ভেবে দেখো, উষ্ণ বায়ু এবং শীতল বায়ু যখন যেখানে মিলিত হয়, সেখানে ক্লাইমেটিক হ্যাজার্ড কিন্তু অ্যাক্টিভলি ফর্ম করে। ঠিক একইভাবে কোল্ড ওশেন কারেন্ট আর ওয়ার্ম ওশেন কারেন্ট যখন অ্যাক্টিভলি মিট করে, তখন কিন্তু সেই পার্টিকুলার রিজিয়নেও প্রচুর পরিমাণে ঝড়, বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন একটি অবস্থার সৃষ্টি হয়। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে শীতল সমুদ্র স্রোত আর উষ্ণ যে সমুদ্র স্রোতটা এলনিনোর এই অ্যাক্টিভিটিস এর সময় ক্রিয়েট হয়েছে, সেই কারণে এই পার্টিকুলার রিজিয়নে, মানে কোথায় না পেরু, চিলি, ইকুয়েডর এই রিজিয়নে, তখন আমরা কি কন্ডিশন দেখতে পাই? তখন আমরা দেখতে পাই ফ্লাড। এই সিচুয়েশনে এখানে ফ্লাড দেখা যায়। আর তার ঠিক উল্টো দিক, তার মানে অস্ট্রেলিয়ার পূর্ব দিক, দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলটায় তখন যেহেতু শীতল বায়ুকেও টেনে নিয়ে চলে যাচ্ছে বা শীতল সমুদ্র স্রোতকে টেনে নিয়ে চলে যাচ্ছে, ফলত এই অঞ্চলটায় তখন যে জলীয় বাষ্পযুক্ত বায়ু সেগুলো অ্যাক্টিভ থাকে না। এবারে চলে আসছি রিলেশন ইন বিটুইন মনসুনাল উইন্ড অ্যান্ড এলনিনো। স্যার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে মানে ওই রিপিট করতে বলেছে, কোন ঠান্ডা কারেন্টটা ইন্ডিয়ার দিক থেকে আসে? জাস্ট নামটা। ঠান্ডা কারেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখান থেকে যে কোল্ড উইন্ড বা কোল্ড ওশেন কারেন্টটা ব্লো হয়, সেটার কিন্তু মানে বেসিক্যালি যদি দেখা যায়, এই পার্টিকুলার রিজিয়ন থেকে
সেটা সাউথ ইকুয়েটর মানে সাউথ ইকুয়েটোরিয়াল ওশেন কারেন্ট হয়ে সেটা ব্লো হয়ে মানে দক্ষিণ উত্তর থেকে আসছে, উত্তর থেকে যেই নিরক্ষরেখা অতিক্রম করলো সঙ্গে সঙ্গে অ্যাকর্ডিং টু কোরিওলিস ফোর্স সেই উইন্ডটাই সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট হয়ে সেটা কিন্তু উত্তর থেকে এই উত্তর পশ্চিম থেকে আস্তে আস্তে দক্ষিণ পূর্বর দিকে ব্লো হয় সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এবং যত আস্তে আস্তে এই পেরু চিলি ইকুয়েটরের কাছে চলে আসে ততই সেটা আস্তে আস্তে উষ্ণতার কারণে সেই শীতল স্রোতটাও কিন্তু তার সাথে সংমিশ্রিত হয়ে উষ্ণ হয় এবং সেখানে জলীয় বাষ্প ধারণ করে এবং ঘনীভূত হয়ে সেখানে কিন্তু বৃষ্টিপাতটি ঘটাতে সাহায্য করে। এবারে এখানে দেখো যে এই টাইমটাতে কি হয় যখন এই কন্ডিশনটা চলে, কত বছর ধরে কতদিন ধরে চলে, এই ডিউরেশনটা কি দেখেছিলাম, মানে ডিউরেশন মানে স্টেবিলিটি কি দেখেছিলাম 2 থেকে 7 মাস। তো 2 থেকে 7 মাস যদি অ্যাক্টিভ থাকে, একটু ভেবে দেখো ডিসেম্বরে ফরমেশন হলো তাহলে জুন জুলাই অবধি এর অ্যাক্টিভিটি থাকে। তো জুন জুলাই অবধি যদি অ্যাক্টিভ থাকে তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে দক্ষিণ পূর্ব এশিয়া তথা ভারতীয় উপমহাদেশে আসতে বাধা দেয়। এখন প্রশ্ন হচ্ছে কেন বাধা দেয় স্যার? তার কারণ এই অঞ্চলটা থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের দিকে আসবে সেখানে তো তখন নিম্নচাপ বিরাজ করে, লো প্রেসার থাকে। লো প্রেসার থাকলেও এই অঞ্চলের যে লো প্রেসার এটা হচ্ছে হাইলি অ্যাক্টিভেট, কারণ যে অঞ্চলে নিম্নচাপটা বেশি প্রবল হবে সেই দিকে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহিত হবে, ক্ষুদ্র ক্ষুদ্র নিম্নচাপ অঞ্চলগুলো তখন প্রবাহিত হবে না। এবং যেহেতু এই সমস্ত সমুদ্র স্রোতটিকে টেনে নিচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল যেখানে এলনিনোটা অ্যাক্টিভ, সেই জন্য জুন জুলাই মাস নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসতে বাধা পায় এবং আসলেও সেটা খুব কম পরিমাণে আসে। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন ইন বিটুইন এলনিনো এন্ড মনসুনাল উইন্ড? উত্তর হবে যে বছর মনসুন যে বছর এলনিনো অ্যাক্টিভ থাকে সেই বছর মৌসুমী বায়ু ভারতে আসতে বাধা পায়, ফলত সেই অঞ্চলে কি দেখা যায়? ড্রট। সেই অঞ্চলে ফলত খরা সৃষ্টি হয় বা খরা দেখা যায়। তো এই তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসতে পারছে না, তো স্বাভাবিকভাবেই সেখানে খরা বা ড্রট কন্ডিশন ক্রিয়েট হয় বা অ্যাক্টিভ থাকে। বোঝা গেল বিষয়টা আশা করি। আর লাস্ট ইয়ার অফ এলনিনো, এটা অনেক সময় প্রশ্নে আসে যে এখনো পর্যন্ত এলনিনো লাস্ট হয়েছে সেটা কবে? তো সেক্ষেত্রে বলি সেটা হচ্ছে মিড 2016, এটা একটু নোট করে রাখো। 2016 সালের মধ্যভাগে এলনিনো হাইলি অ্যাক্টিভেট ছিল, এখনো পর্যন্ত এটাই লাস্ট ইয়ার অফ এলনিনো। আর এলনিনো যখন চলে তখন এই সমুদ্র স্রোতটি আবার ঘুরে সেটা ভারত মহাসাগরের দিকে চলে যায় এবং সেখান থেকে এটা আবার চক্রাকারে সার্কুলেট হতে থাকে। আর এই ফেজটাকে কি বলে? এটাকে বলে ENSO। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ENSO? কি হবে উত্তর? ENSOর ফুল ফর্ম কি করা যাবে? সাউদার্ন অসিলেশন। সাউদার্ন অসিলেশন সেটা হচ্ছে SRO টা, আর ERN টা হচ্ছে এলনিনো। ঠিক আছে, হ্যাঁ এলনিনো, একদম একদম। এলনিনো সাউদার্ন অসিলেশন, তার মানে যখন এলনিনো অ্যাক্টিভ থাকে তখন যে সার্কুলেশনটা প্যাসিফিক ওশেন জুড়ে, মানে প্যাসিফিক ওশেন টু ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন টু প্যাসিফিক ওশেন, এর মধ্যে যে সার্কুলেশনটা চলে দ্যাট ইজ কল্ড ENSO বা এলনিনো সাউদার্ন অসিলেশন। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কোনো কোশ্চেন যদি থাকে ইন বিটুইন এলনিনো এন্ড মনসুনাল উইন্ড বা এলনিনো, প্রশ্ন করতে পারে। স্যার একটু প্রশ্নগুলো দেখবেন। হ্যাঁ মানে সবার প্রথম অরুণোদয়ের একটা কোশ্চেন ছিল, ওকে আচ্ছা। আমি তাহলে মাইকই অন করতে বলছি, তারপরে একদম। আর যাদের যা যা কোশ্চেন আছে এক এক করে মাইক অন করবি, একজন যখন মাইকে থাকবে তখন আরেকজন করবি না, আমি বলে দেওয়ার পর যাকে বলবো সে অন করবি, ঠিক আছে? অরুণোদয় মাইকে আয়। অরুণোদয় আছিস? অরুণোদয় একটা বড় প্রশ্ন করেছিলিস, তুই কি মাইকে আছিস? হ্যালো স্যার আমি কোশ্চেনটা পেয়েছি, করে দেবো? হ্যাঁ একবার রিড করে দে। অরুণোদয় কোশ্চেনটা করেছিল স্যার, আপনি বললেন ট্রপিক্যাল জেট স্ট্রিম ইন্ডিয়াতে মনসুন আনার জন্য দায়ী
এবং এর জন্য ময়েশ্চারও নিয়ে আসে, কিন্তু ট্রপিক্যাল জেট স্ট্রিম তো ল্যান্ডের ওপর দিয়ে বইছে, তো ময়েশ্চারটা কোথা থেকে আনবে ওয়াটার বডি এর অ্যাবসেন্সে? আমি এখানে একটা কথা বলেছিলাম অরুণোদয়, বলেছিলাম দক্ষিণ চীন সাগর থেকে, দক্ষিণ চীন সাগরের দিক থেকে ভিয়েতনাম অতিক্রম করে মায়ানমার অতিক্রম করে যখন বায়ুটি আসে তখন সে জলীয় বাষ্প নিয়ে আসে, কিন্তু যতক্ষণ সেটা সাহারা মরুভূমি অব্দি পৌঁছায় তত সেটা ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে। দেখবে আয়ন বায়ুতে আমরা মাধ্যমিকের সময় পড়েছিলাম, আয়ন বায়ুর ক্ষেত্রে হয়তো বাকিদেরও এই বিষয়ে মনে পড়বে যে আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয় কেন, এরকম একটা টপিক আমাদেরকে মাধ্যমিকের সময় পড়তে হয়েছিল যে আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয় কেন। এবং সেখানে যে বিষয়টা ছিল যে আয়ন বায়ু যখন প্রবাহিত হচ্ছে সেটা পূর্ব দিক থেকে মহাদেশে প্রবেশ করছে, ফলে সেখানে তীব্র বৃষ্টি ঘটাচ্ছে, কিন্তু যত মহাদেশের ওপর দিয়ে ব্লো হতে থাকছে তার বৃষ্টি বা জলীয় বাষ্পের পরিমাণ কমতে কমতে মহাদেশের পশ্চিম দিকে গিয়ে সেটি মরুভূমি সৃষ্টি করছে। আর এইটাও একটি পূর্বালি বায়ু, এরও ধর্মটা তাই। এই বায়ুটা যখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে আসছে সে ভরপুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে, তারপর আস্তে আস্তে যখন সেটা সাহারা মরুভূমির কাছে বা এক প্রকার বলতে পারে যে ভারতের পশ্চিম বা উত্তর পশ্চিম প্রান্তে এসে পৌঁছাচ্ছে, তখন তার জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক একটু হলেও কমছে। আর এখানে একটা বিষয় বলেছি যে ট্রপিক্যাল জেট স্ট্রিম কিন্তু এক প্রকার বলতে পারো ইন্ধন যোগাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে টেনে আনতে, ঠিক আছে, সেটাও একটা কিন্তু তার অন্যতম গুরুত্বপূর্ণ কন্ডিশন। ঠিক আছে, পরের প্রশ্ন। হ্যাঁ, মেঘালি মাইকে অন হবি। মেঘালি নাকি মেঘলি যেই হোক, জানা। হ্যাঁ স্যার। স্যার প্রশ্ন। বলছি একটা কোশ্চেন আছে। হ্যাঁ। ড্যাশ ক্রসেস দ্য হিমালয়াস অ্যান্ড ব্রিংস ড্রাই অ্যান্ড স্টেবল ওয়েদার ইন উইন্টার ইন ইন্ডিয়া। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার একটু বলবে, একটু ধীরে ধীরে। ড্যাশ ড্যাশ ক্রসেস দ্য হিমালয়াস অ্যান্ড ব্রিংস ড্রাই অ্যান্ড স্টেবল ওয়েদার ইন উইন্টার ইন ইন্ডিয়া। এই দুটো স্যার অপশন আছে, ইস্টার্লি জেট স্ট্রিম, ওয়েস্টার্লি জেট স্ট্রিম, নাহলে বোথ। সেটার অ্যান্সারটা কি হবে একটু যদি বলে দেন। এক্ষেত্রে তো ইস্টার্লি জেট স্ট্রিম তো উইন্টার যদি বলে থাকো, ওখানে উইন্টার মনে হয় বলছিলে, উইন্টার কন্ডিশন। উইন্টার কন্ডিশন স্টেবল ওয়েদার ইন উইন্টার ইন ইন্ডিয়া। হ্যাঁ, ইন উইন্টার ইন ইন্ডিয়া, তাহলে হচ্ছে ইস্টার্লি জেট স্ট্রিম আসছে না, কারণ ইস্টার্লি জেট স্ট্রিম সামার কন্ডিশন ছাড়া ব্লো হয় না। আর আরেকটা অপশন কি বলেছিলে, তাহলে সেটাই হবে ওয়েস্টার্লি জেট স্ট্রিম। আর ওয়েস্টার্লি। স্যার একটা অপশন আছে বোথ ইস্টার্ন মনসুন উইন্ড, সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড। বোথ সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড, সাউথ ইস্টার্ন না বোথ নয় স্যার, সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড। সাউথ ইস্টার্ন মনসুন উইন্ড বলে তো কোনো উইন্ড হয় না, একটা সাউথ ওয়েস্ট হয়, একটা নর্থ ইস্ট হয়। ঠিক আছে, তাহলে ওয়েস্টার্লি জেট স্ট্রিম। তাহলে স্যার ওয়েস্টার্লিটাই হবে। আচ্ছা হ্যাঁ, কারণ ওয়েস্টার্লি জেট স্ট্রিম আপার ট্রপোস্ফিয়ার দিয়ে ব্লো হয়, তো ওর মধ্যে জলীয় বাষ্প অ্যাক্টিভিটিও হয় না, তখন ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য বৃষ্টি হয়, কিন্তু ওয়েস্টার্লি জেট স্ট্রিমের জন্য কোনো বৃষ্টি হয় না। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নূপুর জিজ্ঞেস করেছে রিলেশন বিটুইন জেট স্ট্রিম এন্ড মনসুন। আচ্ছা স্যার, একটু বলে রাখুন, আমার আরেকটা বিষয় কিন্তু আছে যেটা লানিনার পার্টটা, আর লাস্টের কিছুটা পার্ট আছে, সেই জায়গাটা একটু ডিসকাস করব। আজকের হয়তো ক্লাসটা 1 hour 30 minutes যেতে পারে স্যার। কোনো সমস্যা নেই, স্টুডেন্টরা থাকবে তো। হ্যাঁ, তার মানে যারা একটু লেফট করছে তারা যেন থাকে, কারণ এখনো শেষ করিনি আমি। না, ওদের অ্যাকচুয়ালি নেটের সমস্যা। নেটের প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নেই, আপনি 1.5 ঘন্টা কেন 2 ঘন্টা করান। শেষ করে নিয়ে তারপরে কোশ্চেন গুলো নিন। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম মানে শেষ হয়ে গেছে, আমি ওই জন্যই প্রশ্নটা নিয়েছিলাম। আমার হ্যাঁ বলছি, আমি এখানে এই পার্টটার উপরে জিজ্ঞেস করেছিলাম যে এই পার্টটার উপরে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি মুভ অন করুন, আমরা পরে আবার কোশ্চেন নেব। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসছে প্রশ্ন নেব কৌশিক দাস। ঠিক আছে। আচ্ছা ওকে, এবারে দেখো এলনিনোর ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, না হয়ে থাকলে তোমরা কোশ্চেন নোট করে রাখো, শেষে বলবে। লানিনার ব্যাপারটায় চলে আসে, এটা নিয়ে খুব অল্প একটু কথা বলবো, এই পার্টটাকে একটু মুছছি। লানিনা এলনিনো যদি বোঝা হয়ে থাকে, লানিনার ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লানিনার ক্ষেত্রে জাস্ট একটাই সেন্টেন্স যদি উল্লেখ করি, লানিনা একেবারে ক্লিয়ার হবে। কি কি সেন্টেন্স? সেটা হচ্ছে অপোজিট conditions of El Nino, opposite condition of El Nino। ঠিক আছে, এল নিনো হচ্ছে লানিনার ঠিক অপোজিট কন্ডিশনস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন জাস্ট লিখে দিই, বিষয়টা বুঝতে পারছো তো?
পুরো কন্ডিশনটা অপোজিট হয়ে যায়, তাহলে এইখানে কি হবে? লো প্রেশার, এখানে কি হবে? হাই প্রেশার। জাস্ট কন্ডিশনটা পুরো চেঞ্জ হচ্ছে, অপোজিটস হচ্ছে। কোন সময় দেখা যায়? বলা হচ্ছে মোটামুটি ভাবে এটা দেখা যায় শুরু হয় জুন মাসে, জুন থেকে বা মে জুন বলতে পারো, বা জুন জুলাই, এই টাইমটাতে অ্যাক্টিভ হয়। কিন্তু এটা শুরু হয় কবে থেকে? বলা হচ্ছে ফেব্রুয়ারি টু মে। দেখো বিষয়টা বুঝে নাও, এটা হচ্ছে ডিউরেশন, এই টাইমের মধ্যে হয়, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটিটা চালু হয় কোন সময়? তাহলে যে যে বছর লানিনা থাকে, আমি আবার উল্লেখ করছি, যে যে বছর লানিনা ক্রিয়েট হয় সেই সেই বছর ফেব্রুয়ারি থেকে মে মাস, এই সময়কালটাতে এই লানিনা সৃষ্টি হওয়ার সময়, মানে লানিনা এই টাইমটাতে সৃষ্টি হচ্ছে, মানে সাজগোজ করছে, পরিষ্কার কথা, মেকআপ নিচ্ছে। মেকআপ টেকআপ নিয়ে যুদ্ধে নামে কখন? তখন হচ্ছে জুন জুলাই মাস নাগাদ, যে টাইমটাতে আমাদের ইন্ডিয়াতে মনসুন অ্যাক্টিভ থাকে। আর যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে অপোজিট কন্ডিশন অফ এলনিনো, তাহলে তোমরাই বলো দক্ষিণ পূর্ব এশিয়া বা অস্ট্রেলিয়ার এই পূর্ব দিকের অংশটা, এখানে আমরা তখন কি দেখতে পাবো? ফ্লাড না ড্রট? একদম ফ্লাড বলছে। উত্তর আচ্ছা হবে স্যার, সৌভিক রয় একটা জিনিস জিজ্ঞেস করেছে, এটা আমি পরে বললেও পারতাম, কিন্তু মনে হয় এখন একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো। সৌভিক রয় কি বলতে চাইছো একটু বলো। ও লিখেছে উইন্টারের ইন্ডিয়ার ডায়াগ্রামে প্রবলেম আছে। তুমি যদি একটু বলো ভয়েস অন করে। ওটা স্যার ওটা আমি পরে বলছি, ওটা অনেক আগের পোর্শন, ঠিক আছে? ওটা আমি ওই স্যারকে একটু আমার প্রেজেন্ট করেও বলতে হবে। জেট স্ট্রিমের পোর্শনটা ওটা অনেক আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোশ্চেন নেওয়া শুরু করেছিলেন, তাই বলছিলাম। ঠিক আছে, ওকে স্যার, মুভ করুন স্যার। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা আমি বলছিলাম যে এই টাইমটাতে তাহলে অ্যাক্টিভ হয় এবং তখন এখানে ফ্লাড দেখা যায়, তাহলে এই জায়গাটাতে কি দেখতে পাবো আমরা এই পার্টিকুলার রিজিয়নে? দেখো ডিউরেশন বা স্টেবিলিটি যদি বলি, তাহলে সেম ডিউরেশন হচ্ছে 2 থেকে 7 বছর অন্তর, এটাও দেখা যায়। আর স্টেবিলিটি যদি বলি 2 থেকে 7 মাস, এটাও দেখা যায়। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে এলনিনো আর লানিনা কি একই সাথে ক্রিয়েট হয় বা একই সাথে অ্যাক্টিভ থাকে? তো সেক্ষেত্রে তোমাদের বলবো একই সাথে অ্যাক্টিভ থাকে না, একই সাথে অ্যাক্টিভ হয় না। যে যে বছর এলনিনো চলে সেই সেই বছর কখনোই লানিনা ক্রিয়েট হয় না, কিন্তু এলনিনো উইক হয়ে যাওয়ার পর লানিনা ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। বোঝা গেল বিষয়টা আশা করি। আর লানিনা শব্দটির অর্থ কি? তাহলে হবে লিটল গার্ল। প্রশ্ন হচ্ছে যে লানিনা কেন অ্যাক্টিভ হয় বা লানিনা কেন ক্রিয়েট হয়? তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারি লানিনা ক্রিয়েট হওয়ার ক্ষেত্রেও সঠিকভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা অনুসন্ধান করতে পারেনি। তবে তাদের বক্তব্য অনুযায়ী যে লানিনাও যখন ঘটে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মে মাস বা ফেব্রুয়ারি এই টাইমটায় আস্তে আস্তে উত্তরায়ণটা ঘটতে থাকে এবং এই টাইমটায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় 21শে জুন। তো সেই সময়টায় কিন্তু আমাদের ভারতেও ওই গ্রীষ্মকালে উষ্ণতাটা বৃদ্ধি পায়, ফলত ভারত মহাসাগর জুড়ে উষ্ণতাটা সেইখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাও সক্রিয় বা অতি সক্রিয়তা লাভ করে। এবং এই পার্টিকুলার রিজিয়ন জুড়ে এই অঞ্চলেও আমরা যেমন জানি মাউন্ট ফুজিয়ামা থেকে শুরু করে বেশ কিছু আগ্নেয়গিরি বা সমুদ্র তলদেশেরও কিছু আগ্নেয়গিরি রয়েছে, সেগুলো যদি যথাযথভাবে একই সাথে ম্যাচ করে যায়, মানে একই সাথে অ্যাক্টিভ হয়, তাহলে তখনও কিন্তু লানিনা জেনারেট হওয়ার সময়টা যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, তো এই হয়ে গেল রিলেশন ইন বিটুইন লানিনা অ্যান্ড মনসুন উইন্ড। তার মানে লানিনা যে যে বছর হয় সেই সেই বছর কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসার ক্ষেত্রে একদম সুগম হয়ে পড়ে এবং ভারতে তীব্র ভাবে কিন্তু সেই সেই বছরগুলো লানিনার প্রভাব বা মৌসুমী বায়ুর ভারতের যে স্থায়িত্বকাল সেটা অনেকটা বেশি লক্ষ্য করা যায়। আর লানিনা যখন চলে তখনও ঠিক এইরকমই একটা সার্কুলেশন দেখা যায়, যেটা আমি গত ক্লাসে মনে হয় কোশ্চেনে জিজ্ঞেস করেছিলাম এবং ম্যাক্সিমাম জন উত্তরও দিয়েছিলেন এবং অলরেডি একজন উত্তর দিয়ে দিয়েছ জয়। উত্তরটা হচ্ছে ওয়াকার সার্কুলেশন, একদম ঠিক। তাহলে এলনিনো ফেজ হচ্ছে এনসো আর লানিনা ফেজ হচ্ছে ওয়াকার সার্কুলেশন, WALKER, ওয়াকার সার্কুলেশন। বিজ্ঞানী ওয়াকারের নাম অনুসারে এই চক্রাকার আবর্তটির নাম রাখা হয়েছে, তখন এটা খুব অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, বোঝা গেল আশা করি।
দুটো রিলেশনস হয়ে গেল। এবারে আমি জাস্ট ছোট ছোট অবজেক্টিভস এর কিছু কোশ্চেন্সে যাব, গেলে পরে মোটামুটি ভাবে আমাদের ক্লাইমেটের কন্ডিশনটা ক্লিয়ার হবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই পার্টটাকে তাহলে মুছে ফেললাম। হ্যাঁ স্যার। আচ্ছা, কয়েকটা ডাইরেক্ট কোশ্চেনে যাব, যে কোশ্চেনগুলো সাধারণত জিকে বুকগুলোতে থাকে সেই জায়গাতেই আমি যাব। জাস্ট কয়েকটা কোশ্চেন্স এখান থেকে একটু আলোচনা করার আছে। যেমন ধরো, সাপোজ আমরা জানি যে নর্থ ওয়েস্টার, যাকে আমরা বাংলায় কি বলে থাকি নর্থ ওয়েস্টার, একেবারে সহজ প্রশ্ন, কালবৈশাখী। আর এইটাকেই আসামে কি বলা হয়? বরদই ছোলা চিলা। বরদই চিল্লা, এটা বলা হয় আসাম। এখন এখানে একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের উৎপত্তি স্থল কোথায়? কোথায় কালবৈশাখী ঝড় উৎপত্তি লাভ করে? উত্তরটা কি হতে পারে? ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর প্লেটো। আর অন্য কোনো অ্যান্সার? সোহম দিয়েছে উত্তর, আচ্ছা বৈশাখী দিয়েছে উত্তর, জয় দিয়েছে, আর বাকি? ঝাড়খণ্ড দিয়েছে জয় আরেকটা। দিয়েছে দীপন। আচ্ছা, শ্রমিক হচ্ছে বিহার এন্ড ঝাড়খণ্ড, শ্রমিকটা হচ্ছে আমাদের অর্ণব আসলে। আচ্ছা, রোহি খান প্ল্যাটু সন্দীপ। আচ্ছা, বিহার প্ল্যাটু অভিষেক। আচ্ছা, ওয়েস্ট আর? বেঙ্গল আসাম বিহার ঝাড়খণ্ড আকাশ রাজ। আচ্ছা, বে অফ বেঙ্গল কোনো অ্যান্সার আসেনি তাই তো? না। ওকে, আমি বেশ কিছু চেনা পরিচিত নাম দেখলাম যারা উত্তর দিয়েছে। আচ্ছা, এবারে চলে আসি আমি যে বিষয়টা, এবং যে উত্তরটা ওরা বলেছে যে ছোট নাগপুর প্লেটো, একদম সঠিক। এটাই হচ্ছে সোর্স পয়েন্ট অফ নরওয়েস্টার। সোর্স পয়েন্ট অফ নরওয়েস্টার। অনেকেরই ধারণা থাকে যে বে অফ বেঙ্গল থেকে, যেহেতু একবার উত্তরটা আসেনি তাই সেই বিতর্কে আর যাচ্ছি না, এবং সেই জন্যই এটাকে নর মানে নর্থ আর ওয়েস্ট ওয়েস্টার থেকে ওয়েস্ট সেই রেসপেক্টে এসছে। সেহেতু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে এই অ্যাক্টিভিটিটা বেশি লক্ষ্য করা যায় গ্রীষ্মকাল। সূর্যের তাপে উত্তপ্ত হয়, নিম্নচাপ হয়, এবং নিম্নচাপ সারাদিন ধরে এই নিম্নচাপটা অ্যাক্টিভ থাকার জন্য বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পযুক্ত বায়ু সারাদিন ধরে ওই অঞ্চলটা জুড়ে অবস্থান করে এবং একটা ঘূর্ণাবর্ত বা আবর্তের সৃষ্টি করে। এবং সন্ধ্যের সময় বা অপরাহ্নের সময় সেই বায়ুটাই কিন্তু নর্থ ওয়েস্টার্ন সাইড থেকে, তার মানে আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ওদিকে হচ্ছে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই সাইডটা থেকে সেই বায়ুটা অ্যাক্টিভলি আস্তে আস্তে সাউথ ইস্টের দিকে ব্লো হয়, এমনকি বাংলাদেশ পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে যদি খুব শক্তিশালী হয় কালবৈশাখী, যেটা গত ক্লাসের শেষে আমরা পেয়েছিলাম কিছুটা। তো সেটার সোর্স পয়েন্টটা আমরা জানলাম। এবারে এটা তো দেখা যায় সামারে। আমার প্রশ্ন হচ্ছে সামারে আর কি ফেনোমেনন দেখা যায়? সামার কন্ডিশনে নরওয়েস্টার ছাড়া আর কি ফেনোমেনন দেখা যায়? আর কি ফেনোমেনন আমরা ইন্ডিয়াতে দেখতে পাই? জাস্ট ফেনোমেননটা জানতে চাইছি। লু আধি। ভেরি গুড। সামারে আমরা দেখতে পাই লু আর আধি। আধিটা হচ্ছে ডাস্ট স্টর্ম আর লুটা হচ্ছে উইন্ড এন্ড ড্রাই এয়ার। ঠিক আছে, এই বিষয়গুলো জানা আছে, এই জায়গাগুলোতে যাচ্ছি না। চলে আসছি আমরা ব্রাস্ট অফ মনসুনের ব্যাপারটাতে। ব্রাস্ট অফ মনসুন এটা কোন সময় দেখা যায়? এর যদি সঠিক সময়কালটা জানতে চাই, পরীক্ষা অনেক সময় জানতে চাই যে কোন মাসে বা কোন সময় দেখা যায়, কি হবে উত্তর? জুন। আচ্ছা, জুন। আর কোন অ্যান্সার? আচ্ছা, সব জুন আসছে তাই তো? মার্চ মে। জয় লিখেছে মার্চ মে, দীপন মে। আচ্ছা, ওকে।
বলি, এর সঠিক একদম সঠিক সময়কালটা আমি বলছি, ফার্স্ট উইক অফ জুন। এবং এই সাথে আরেকটা প্রশ্ন, যে এই ব্রাস্ট অফ মনসুনটা আমাদের ভারতে সব থেকে বেশি পরিমাণে সক্রিয় বা দেখতে পাওয়া যায় কোন স্থানটিতে বা কোন অঞ্চলটিতে? কি হতে পারে উত্তর? কেরালা। কেরালা, তাই তো? আর কোনো উত্তর কেরালা ছাড়া? না, আর কিছু আসেনি এখনো। বলি, এটা দেখতে পাওয়া মুম্বাই। যায়, আচ্ছা মুম্বাই বলে দিই, এটা দেখতে পাওয়া যায় ওয়েস্টার্ন কোস্টে। কোথায় না? ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট, বোঝা গেল? সেই জায়গাটা দেখা যায়। আমরা দুটো জানলাম, কোন সময় কোথায় দেখা যায়, দুটো বিষয় জানলাম। চলে আসছি আমরা পরের প্রশ্ন। ব্রাস্ট অফ মনসুন আমাদের জানা হলো, ভালো কথা। আর ব্রেক অফ মনসুন বিষয়টা কি? এটা অনেক সময় প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেক অফ মনসুন, বিষয়টা কি? বলি, এই উত্তরটা একটু দিতে বা টাইপ করতে অনেকটা বড় সময় লাগবে। ব্রেক অফ মনসুন মানে মৌসুমী বায়ু ধারাবাহিকতার অভাব। মৌসুমী বায়ু যখন ভারতে আসে, এমন তো নয় আসা মাত্রই যতদিন না যাচ্ছে ততদিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘালয়ের মতো পরিস্থিতি, ওরকম হয় না। মৌসুমী বায়ু এলো, সক্রিয় থাকলো, নিম্নচাপ হলো, 2 দিন 3 দিন 5 দিন হয়তো টানা বৃষ্টি দেখা গেল, তারপরে আবার বেশ কিছুটা দিন বৃষ্টি কিন্তু হলো না। এই যে মৌসুমী বায়ু যে ব্রেকটা নিচ্ছে, মৌসুমী বায়ু ভারতে আসার পরে তার যে বর্ষার যে বৃষ্টিটা, সেটা মাঝে মাঝে ছেদ হচ্ছে। সেটা ছেদ হতে গেলে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকতে পারে। হয়তো লো প্রেশারটা কন্ডিশনটা ক্লিয়ার হয়ে যায়, তখন আবার কিছুদিন বৃষ্টি হয় না সেখানে। আবার সেখানে যখন টেম্পারেচার রাইজ করে, আবার লো প্রেশার ক্রিয়েট হয়, তখন আবার মৌসুমী বায়ু সেই জায়গাটায় একটু বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে। তো বিভিন্ন ফেনোমেননের কারণে মৌসুমী বায়ু ব্রেক হয়, ওটাকে আমরা ব্রেক অফ মনসুন বলে থাকি। চলে আসছি আমরা পরের পয়েন্টে। এরপরে যেটা রিট্রিটিং মনসুন, তোমরা বলে দিয়েছো যে অটামে হয়, সেই জায়গাটাতে আমি আর যাচ্ছি না। আর ওই টাইমটাতে আশ্বিনের ঝড় দেখা যায়। আর উইন্টার সিজনে আলাদা করে সেরকম তো ফেনোমেনন একটাই অ্যাক্টিভ হয়। উইন্টার সিজনে কি হয় বলো? উইন্টার সিজনে একটাই ফেনোমেনন অ্যাক্টিভ থাকে আমাদের ইন্ডিয়াতে, সেটা কি? কি উত্তর আসছে? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। একদম ঠিক, উইন্টারে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস দেখা যায়। আচ্ছা, এটার সোর্স পয়েন্ট কোথায়? এটার সোর্স পয়েন্ট কোথায়? এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে? কি উত্তর আসছে? মেডিটেরেনিয়ান সি, একদম সঠিক। এর উৎপত্তি স্থল হচ্ছে মেডিটেরানিয়ান সি, এবং সেটা ভূমধ্য সাগরে কিন্তু অ্যাক্টিভ হয়। এবং সেখান থেকে যখন শীতকাল হয়, যেহেতু দক্ষিণাঞ্চলে তোমরা জানোই যে চাপ বলয়গুলো তার স্থান পরিবর্তন করে, ফলত যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটা ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ঠিক একইভাবে কিন্তু ওই সময়কালে পশ্চিমা বায়ু ভূমধ্য সাগর থেকে মিডল ইস্ট ক্রস করে পাকিস্তান অতিক্রম করে পাঞ্জাব, গুজরাট এই অঞ্চলটা দিয়ে, এমনকি জম্মু কাশ্মীর, লাদাখ ওই অঞ্চলটা দিয়ে ভারতে প্রবেশ করে। এবং এর অ্যাক্টিভিটি বা পাওয়ার যদি বেশি থাকে, তখন সেটা আস্তে আস্তে কিন্তু নর্থ ইস্টার্ন পার্ট অব্দিও বিরাজ করে। মানে পশ্চিমবঙ্গেও দেখবে শীতকালে যখন বৃষ্টিপাত হয় ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমরা জানলাম। আর ওই বিষয়গুলো তোমরা পড়ে নিও, জিকের পার্টগুলো, যে আশ্বিনের ঝড়, ম্যাঙ্গো শাওয়ার, কোন সময় কোনটা হয়। বেসিক্যালি তোমার ম্যাঙ্গো শাওয়ার দেখা যায় হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতে, কেরালা, কর্ণাটকা এই সমস্ত রিজিয়ন গুলোতে। এই বৃষ্টিপাত হওয়ার কারণে আমের ফলন বা বৃদ্ধি খুব ভালো হয়। এবং ম্যাঙ্গো শাওয়ার বলো বা চেরি ব্লসম বলো বা কফি শাওয়ার বলো, এই বিষয়গুলো কিন্তু সাধারণত মার্চ এপ্রিল মাস নাগাদ, মানে প্রি মনসুন সিজন, এই টাইমটাতে লক্ষ্য করা যায়। আর আরেকটা প্রশ্ন এখান থেকে করবো, যে টি শাওয়ার এটা কোথায় দেখা যায়? টি শাওয়ার এটি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে না উত্তর পূর্ব ভারতে? আসাম লিখেছে। আসাম লিখেছে, আচ্ছা। এখানে অনেকগুলো উত্তর মানে চেনা পরিচিত ব্যক্তির পেলাম। ওকে, তাহলে আসাম উত্তরটা একদমই সঠিক। টি শাওয়ার বেসিক্যালি এটা দেখতে পাওয়া যায় কিন্তু আসামে, একদম ঠিক বলেছো। চলে আসছি আমরা এর পরের পার্টটাতে। এর পরের পার্ট মানে একদম সহজ 4-5টা কোশ্চেন করবো, তাহলে ব্যাপারটা শেষ হয়ে যাবে।
পরের পার্টের মধ্যে দেখো আমরা ফার্স্টে চারটে ইনফরমেশন একটু নোট করে নিই। একটা হচ্ছে ওয়ার্মেস্ট প্লেস, কোল্ডেস্ট প্লেস, ওয়েটেস্ট প্লেস আর ড্রাইয়েস্ট প্লেস। ড্রাইয়েস্ট প্লেসটা যদিও আজকের আলোচনা হয়েছে। এই চারটে স্থান ভারতের কোথায় কোথায়? ফার্স্টে ওয়ার্মেস্ট প্লেস, উষ্ণতম স্থান। আমি স্থানটির নাম জানতে চেয়েছি, এক্স্যাক্টলি আমাকে স্থানটার নাম বলুন, সেটা কোথায়? বীরওয়ালি, পালোধি, আচ্ছা, নর্থ ইস্টার্নের এক নেম। নর্থ ইস্টার্নের এক নেম। নর্থ ইস্টার্নের ওয়ার্মেস্ট কখন? স্যার ওটা অন্য জিনিস, বড়দই টিলা আরেক নাম জানতে ছিল, নর্থ ওয়েস্টার্নের আরেকটা নাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো পরপর কমেন্ট পড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়সালমীর, পালোধি, জয়সালমীর। আচ্ছা, বলি ওয়ার্মেস্ট প্লেস বীরওয়ালি বা ব্রিওয়ালি, যে লিখেছো তাকে একটু বলে রাখি, ওই উত্তরটা একদম হবে না, এবং সম্ভবত তোমরা এই উত্তরটা কার্তিক চন্দ্র মন্ডলে পেয়েছো। ব্রিওয়ালির ক্ষেত্রে দেখবে ওখানে টেম্পারেচার দেওয়া আছে অ্যারাউন্ড 57 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ভারতে আজ পর্যন্ত রেকর্ডেড টেম্পারেচার 51 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হাইয়েস্ট। সেটা রেকর্ডেড হয়েছে থ্রু আইএমডি, সেটা হচ্ছে পালোধি। ওই উত্তরটা কিন্তু একদম ভুল আছে, ওনার বইয়ের ওই পৃষ্ঠায় ওই জায়গা ছাড়া আর কোথাও এই তথ্যটি নেই। পালোধি, পালোধিতে টেম্পারেচার আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি 51 ডিগ্রি সেন্টিগ্রেড 2016 সালে রেকর্ডেড হয়েছে। এটাই এখনো পর্যন্ত হাইয়েস্ট। এবং এই পালোধি সেটি রয়েছে কোথায়? না, এটি রয়েছে রাজস্থানে। ঠিক আছে, ওয়ার্মেস্ট প্লেসের রেসপেক্টে পালোধি এটি রয়েছে রাজস্থানে। বোঝা গেল বিষয়টা আশা করি। এবারে আমরা চলে আসি পরের প্রশ্নে। পালোধি হচ্ছে যোধপুর জেলায় আছে, ঠিক আছে, ওটাও নোট করে রাখতে পারো, যোধপুর ডিস্ট্রিক্ট ইন রাজস্থান। পরেরটা কোল্ডেস্ট প্লেস, এটা একদম পারা উচিত। কি হবে উত্তর? আচ্ছা, উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, দ্রাস। দ্রাস বর্তমানে এটি অবস্থান করছে লাদাখে। না, লাদাখের কিন্তু কোন জেলায় বলতে পারবে? লাদাখের কোন জেলা? এই উত্তরটা একটু চাই। দ্রাস, লাদাখ ডিস্ট্রিক্ট। আচ্ছা, উত্তর পেয়েছি লে। লে ছাড়া কোনো উত্তর আসছে স্যার? জম্মু কাশ্মীর এসছে জেলার নাম। আচ্ছা, জেলা নয়। আচ্ছা, আর কার্গিল এসছে। ভেরি গুড, যে কার্গিল লিখেছে ঠিক লিখেছে, ওটাই হবে। কার্গিল যেহেতু এখন বর্তমানে লাদাখের অন্তর্ভুক্ত একটি নতুন জেলা, আগে এটা জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল, তো কার্গিলে বর্তমানে কিন্তু দ্রাস স্থানটি অবস্থিত। এটা একটু নোট করে রাখো, রিসেন্ট চেঞ্জ তো, আসতেও পারে পরীক্ষা। তাহলে কোল্ডেস্ট হয়ে গেল। এবং চলে আসি ওয়েটেস্ট। কি হবে উত্তর? এটাও একদম সহজ। আচ্ছা, এটা আমি লিখে দিই, তোমরা বলো ওয়েটেস্ট কি হবে? মৌসিমরাম। মৌসিনরাম, ইট ইজ আ কারেক্ট অ্যান্সার। মৌসিনরাম একদম ঠিক। ঠিক আছে, মৌসিনরাম যেটা মেঘালয়তে অবস্থিত, এটা হচ্ছে ওয়েটেস্ট, শুধু ভারতের নয় বিশ্বেরও। এবারে এটা তো হয়ে গেল খুব কমন কোশ্চেন। এবারে একটা প্রশ্নে যাই, যদি আসে যে ওয়েটেস্ট স্টেট আর ড্রাইয়েস্ট স্টেট, এটা কি হবে? ওয়েটেস্ট স্টেট কোনটা? একটা উত্তর এসছে মিজোরাম, মেঘালয়। মেঘালয়। আচ্ছা, আর ড্রাইয়েস্ট? রাজস্থান। ড্রাইয়েস্ট এসছে রাজস্থান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলি যেটা হচ্ছে ওয়েটেস্ট স্টেট, সেটার উত্তর হবে মেঘালয়। কারণ মেঘালয়ের মধ্যে একটু আগে আমরা দেখেছি দুখানা এমন জায়গা রয়েছে, সেই দুটো জায়গায় এত পরিমাণ বৃষ্টিপাত হয়, প্রায় 1100 মিলিমিটারের উপরে বেশি বৃষ্টিপাত হয়। তো সেটা বোঝাই যাচ্ছে যথেষ্ট বেশি, সেটা ওই জন্য মেঘালয় ওয়েটেস্ট হবে। আর ড্রাইয়েস্ট যদি দেখা যায় তাহলে রাজস্থান। কিন্তু আমি একটা বিষয় বলে রাখি, রাজস্থানে থর মরুভূমি, এটাই হচ্ছে ড্রাইয়েস্ট। এটা যদি বা প্লেস বললাম, স্টেট বললে অবশ্যই রাজস্থানই হবে। ঠিক আছে, এই দুটো হলো। আর লাস্ট দুটো প্রশ্ন এখান থেকে, একটা হচ্ছে রেন শ্যাডো রিজিয়ন ভারতের কোথায় আছে, আর টোয়াইস রেনফল ভারতের কোথায় কোথায় হয়। এই দুটো একদম সহজ প্রশ্ন, আশা করি সকলে পারবে। ফার্স্টে চলে আসি আমরা, রেন শ্যাডো রিজিয়ন ভারতের
কোথায় কোথায় রয়েছে মেন রিজিয়ন গুলো? কি হবে উত্তর? কি কি আছে? শিলং, ব্যাঙ্গালোর, ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। আচ্ছা, রিজিয়নের রেসপেক্টে যদি দেখি তাহলে আমাদের ভারতে 3টে রিজিয়ন আছে, গুরুত্বপূর্ণ রিজিয়ন, যে 3টে রিজিয়নকে আমরা রেন শ্যাডো রিজিয়নের মধ্যে ফেলতে পারি। দুটো উত্তর আমি পেয়েছি, একটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট, নোট করে নাও। সেকেন্ড যে উত্তরটা আমরা পেলাম সেটা হচ্ছে শিলং। শিলংটা রেন শ্যাডো তো বুঝতে পারছি, ওটা কার রেন শ্যাডো? তাহলে উত্তর কি হবে? শিলংটা কার রেন শ্যাডো? ওটা যেমন ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট, এটা কার রেন শ্যাডো? খাসি। 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 আচ্ছা, খাসি চেরাপুঞ্জি। না, চেরাপুঞ্জি না, এটা হচ্ছে আপনি জানতে হবে যে কোন মাউন্টেন বা কোন তোমার পিকের বা কোন হিলের বা কোন রেঞ্জে। খাসি হিল। উত্তর খাসি। খাসি হিলের উত্তর ঢালে অবস্থান করছে শিলং, আর খাসি হিলেরই দক্ষিণ ঢালে অবস্থান করছে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। এবারে ব্যাপারটা বুঝে নাও যে চেরাপুঞ্জি মৌসিনরামে বেশি বৃষ্টি হচ্ছে আর উত্তর ঢালটা রেন শ্যাডো, ওই জন্য শিলং যেটা মেঘালয়ের ক্যাপিটাল সেটা রেন শ্যাডো। দুটো পেলাম, আরেকটা আছে। আরেকটা কোনটা? সেটা হচ্ছে লাদাখ প্লেটো। লাদাখ প্লেটো বা লাদাখ মালভূমিকে, এই যে আমরা লিখেছি না ড্রাইয়েস্ট প্লেস, লাদাখ মালভূমিকে আমরা ভারতের দ্বিতীয় শুষ্কতম অঞ্চল বলে থাকি। তোমরা দরকার হলে জয়সালমেরের পাশে সেকেন্ড ড্রাইয়েস্ট হিসেবে লিখে রাখতে পারো লাদাখ প্লেটো, সেকেন্ড ড্রাইয়েস্ট। এবং সেখানেও কিন্তু লাদাখ রেঞ্জের উত্তর দিকে এই লাদাখ মালভূমিটি অবস্থিত, যেটা হচ্ছে ভারতের অন্যতম শুষ্ক মালভূমি অঞ্চল এবং ভারতের শীতল শুষ্ক মরুভূমি অঞ্চল। তোমরা জানো যে ভারতের কোল্ড ডেজার্ট বলা হয় কিন্তু লাদাখ মালভূমি। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো অবধি মোটামুটি ভাবে আমরা বিষয়টাকে ক্লিয়ার করলাম। ক্লাইমেট এমন একটা চ্যাপ্টার, এখনো বলতে পারো অনেক আলোচনা বাকি রয়েছে, মানে অনেক কিছু থাকে। এবং ক্লাইমেট থেকে তোমরা লাস্ট 7-8 ইয়ার্স এর কোশ্চেন ঘাটো, বিসিএস এরই ঘাটো, দেখবে কিছু এমন কোশ্চেন আছে যেগুলো ডাইরেক্ট কনসেপ্টে গিয়ে ধাক্কা মারে, যে কনসেপ্ট ক্লিয়ার থাকলেও তো ওই উত্তরটা করতে পারবে, না থাকলেও তো হবে না। তো সেই জন্য সেই জায়গাটাকে একটু চেষ্টা করলাম এলাবোরেটলি করানোর। এবারে স্যার কোশ্চেন গুলো একদম। কে প্রশ্ন করবি আগে কমেন্টে জানা। আচ্ছা, অবকাশ জিজ্ঞেস করছে যে বে অফ বেঙ্গল আর কি ছোটনাগপুরের রিলেশন বুঝলাম না। বে অফ বেঙ্গল, লাস্ট কোশ্চেনটা হয়নি। আচ্ছা এই কোশ্চেনটা যখন এসছে এটা একটু বলে দিন, তারপরে লাস্ট কোশ্চেনটা দেখে রাখুক স্যার। আচ্ছা আচ্ছা, ও যে কথাটা বললো যে ছোটনাগপুর আর বে অফ বেঙ্গলের রিলেশনটা বুঝতে পারলাম না। একটা বিষয় বলি যে আমরা এই জায়গাটায় এইরকম ভাবে অবস্থান করছে কিন্তু পশ্চিমবঙ্গ, জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পারে। এটা ওয়েস্ট বেঙ্গল এবং এই জায়গাটা জুড়ে কিন্তু অবস্থান করছে ছোটনাগপুর প্লেটো, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তো বলা হচ্ছে একটা জিনিস জানবে, পৃথিবীতে যেখানে যেখানে মালভূমি অঞ্চল অবস্থান করছে সেইখানে কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। তার মানে গ্রীষ্মকালে অত্যাধিক উষ্ণতা হয়ে যায় আর শীতকালে উষ্ণতাটা কম থাকে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গের কথাই ভাবো না, পুরুলিয়া বাঁকুড়া এমন একটি অঞ্চল যেখানে উষ্ণতা কিন্তু গ্রীষ্মকালে এতটাই বেশি হয় যতটা উষ্ণতা দক্ষিণ বা উত্তর 24 পরগনা অঞ্চলগুলোতে দেখা যায় না। আবার শীতকালেও ঠিক একই জিনিস। তো বলা হচ্ছে যখন সামার সিজনে এখানে নিম্নচাপ বিরাজ করে, তার মানে কি এখানে যখন লো প্রেশার ক্রিয়েট হয়, কেন হয়? কারণ তখন ভারত জুড়ে পার্টিকুলার রিজিয়নটায় আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে এখান দিয়ে নিরক্ষরেখা গেছে এবং ভারত জুড়ে তখন সূর্য লম্বভাবে, নিরক্ষরেখা বলছি, কর্কট ক্রান্তি রেখা গেছে এবং সেখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে কি হচ্ছে? সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে মালভূমি অঞ্চলের উপরে, উষ্ণতা দ্রুত গতিতে বাড়ছে, ফলে গ্রীষ্মকালে মানে এপ্রিল মে মাস নাগাদ এই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটাকে রক্ষা করার জন্য আমরা জানি যে উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বায়ু তখন দ্রুত গতিবেগে এই অঞ্চলে প্রবাহিত হয়। আর তখন কি, তখন ভারত মহাসাগর জুড়ে হাই প্রেসার থাকে, এই জন্যই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তারপরে ভারতে আসে। আর এখানে কি দেখা যাচ্ছে, নিম্নচাপ হওয়ার জন্য তখন বঙ্গোপসাগর থেকে সারা দিন ধরে চারিদিক থেকে বিভিন্ন ধরনের শীতল যে বায়ু সেগুলো এই অঞ্চলে এসে অ্যাক্টিভ হয় এবং এখানে আস্তে আস্তে একটা সাইক্লোনিক স্টর্ম বলবো না, একটা স্টর্ম ক্রিয়েট করে, মানে ঝড় মতো ক্রিয়েট করে, যার গতিবেগ খুব বেশি হয় না, 50 থেকে 80 এর মধ্যেই থাকে
এবং কি হয় যখন সন্ধ্যেবেলা বা বিকেল বেলায় এটাই পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে ভাবো, ওই জন্য এটাকে বলা হচ্ছে নর্থ, আর ওয়েস্টার মানে বুঝতেই পারছো ওয়েস্ট। তাই জন্যই পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে এই বায়ুটা পশ্চিমবঙ্গের মধ্যে আসে। ওই জন্য একটু খেয়াল করে দেখবে যে যদি আমাদের পশ্চিমবঙ্গে বছরে 10খানা কালবৈশাখী হয়, পুরুলিয়া বাঁকুড়া 10টাই কালবৈশাখী পায়, কলকাতার মানুষেরা হয়তো তার মধ্যে 5টা কি 6টা পায়। কারণ যতটা কালবৈশাখী তীব্র হবে ততটাই সেটা বেশি দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা দেখো। হ্যাঁ স্যার, যে প্রশ্ন করেছে সে বুঝেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা Okay. রিমা, একটাই প্রশ্ন করবি রিমা, খুব তাড়াতাড়ি, আর সময় নেই, আমরা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে এসেছি। স্টুডেন্ট লিখে ফেলেছে আমার নেট শেষ, আর দেখতে পারবো না। স্যার বলছি জেট স্ট্রিম যেটা আমরা পড়লাম ওটার তো 3টে ভাগ পড়লাম, তাহলে প্রথমে পড়ার সময় যেটা কোল্ড বললাম বা ওটা ওয়েস্টের দিক থেকে আসছে এরকম কেন বললাম? সেটা তো তাহলে সাব টপিকটার বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম না। জেট স্ট্রিমের 3টে যে ভাগ করেছি আমরা, তার মধ্যে একটা পেয়েছি ট্রপিক্যাল, একটা পোলার, আর একটা পেলাম আমরা হচ্ছে সাব ট্রপিক্যাল। বলে রাখি পোলারের এখানে কোনো ভূমিকা নেই, পোলার জেট স্ট্রিম আমাদের ভারতে প্রবাহিত হয় না। দুটো জেট স্ট্রিম আমাদের ভারতে প্রবাহিত হয়, একটা সাব ট্রপিক্যাল আর একটা ট্রপিক্যাল। ট্রপিক্যালের ক্ষেত্রে আমি উইন্ড ডাইরেকশনটা কি বলেছি রিমা, কোন দিক থেকে কোন দিকে বলেছি? ওটা ইস্টের থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে এবং সেটা একমাত্র দেখা যায় গ্রীষ্মকালে, মানে গ্রীষ্মকালে ওটা অ্যাক্টিভ হয়। ওটা একমাত্র এই জেট স্ট্রিমটাই ধারাবাহিক নয়, কিন্তু যখন আমি সাবট্রপিক্যাল জেট স্ট্রিম আসছি সেটা কিন্তু ধারাবাহিক। ওই জন্যই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম তার স্থানটাকে চাপ বলয়ের মতো যেমন শিফট করছে, চাপ বলয়ের মতো সেই বায়ুটাও শিফট করতে থাকে, চেঞ্জ হতে থাকে। ওই জন্যই ওটা তাহলে কি শুধু জেট স্ট্রিম বললে কি আমরা সাব টপিক্যালটাকে কি বুঝবো? জেট স্ট্রিম বললে মানে প্রশ্নটা বলো আগে, প্রশ্নটা আগে ক্লিয়ার করো। মানে যখন ফার্স্টে আপনি জেট স্ট্রিমের বৈশিষ্ট্য লেখালেন ওখানে ডিরেকশন লিখিয়েছেন হচ্ছে ওয়েস্ট থেকে ইস্ট, তারপরে হচ্ছে কোল্ড, তাহলে সেগুলো তো সাবট্রপিক্যালটার সঙ্গে সেম হচ্ছে। একদম ঠিক, সাবট্রপিক্যালটার সাথে সেম হচ্ছে, একদম সঠিক বুঝেছো। আর আমি সেখানে একটা পয়েন্টে গিয়ে বলেছিলাম যে 3টে টাইপস হয়, তার মধ্যে একটাই শুধু এক্সেপশনাল জেট স্ট্রিম, সেটা হচ্ছে ট্রপিক্যাল। মেজরিটির উপরে বেস করে ওয়েস্ট টু ইস্ট, কিন্তু ওই একটাই এক্সেপশনালের জন্য তো আর চেঞ্জ করা যায় না, কারণ ওটার মেজরিটিটাই বেশি প্রাধান্য পাচ্ছে। তো সেইটা যেটা এক্সেপশনাল সেটাও মেনশন করেছি, সেটা ধারাবাহিক নয় সেটাও বলেছি, গ্রীষ্মকালে দেখা যায় সেটাও বলেছি, এবং কোন দিক থেকে কোন দিকে যায় সেটাও বলেছি। হ্যাঁ, পরের প্রশ্ন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স থেকে জেট স্ট্রিমের জন্যই হয়। রিমা, এরপর আমরা পরের জনের কোশ্চেন নিয়ে নেব স্যার। সন্দীপ মাইকে অন হবি। হ্যাঁ, কি প্রশ্ন আছে? সন্দীপ মাইকে অন হবি, একটাই প্রশ্ন, তারপরে প্রদীপকে নেব। প্রদীপ আগে নয়, সন্দীপ আগে মাইকে অন হবি। বলবো? হ্যাঁ বলো সন্দীপ, বলো। আচ্ছা স্যার, বলছিলাম ওই আপনি যখন এল লিনাটা বোঝাচ্ছিলেন, তো ওখানে বললেন যে হাই প্রেসার বেলটা ক্রিয়েট হচ্ছে ওই ইন্ডিয়ার কাছটায়। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি যদি আমি বলি যে হাই প্রেসার বেলটা যদি থাকে, তাহলে এক্স্যাক্টলি কিন্তু হাই প্রেসার বেলটা কি ইন্ডিয়ার কাছে থাকে না ওই থাকে? মানে তুমি বলছো সুমাত্রা, তাহিতি ওই জায়গাটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ওই সোমালিয়া যে জায়গাটা। হ্যাঁ সন্দীপ, এক্স্যাক্টলি যদি বলি যে হ্যাঁ ওই জায়গাটায় কিন্তু ওই হাই প্রেসার বেলটা ক্রিয়েট থাকে একদম। আর এই একটা কোশ্চেন গেল, আর একখানা কোশ্চেন ছিল। হ্যাঁ, আর একখানা কোশ্চেন ছিল যখন আপনি বললেন যে মনসুন ব্লাস্ট, তাহলে মনসুন ব্লাস্ট যখন আমাদের আরেবিয়ান ব্রাঞ্চটা ঢুকছে, আরেবিয়ান ব্রাঞ্চের একটা হচ্ছে আপনার ওই কেরালা সাইডে যখন ঢুকে যাচ্ছে, মানে আমাদের ওয়েস্টার্ন পার্টটা, একটা এদিক দিয়ে একটা ঢুকছে, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। বে অফ বেঙ্গলের ব্রাঞ্চ তো দুটো ব্রাঞ্চ, একটা ডাইরেক্ট গিয়ে আমাদের মেঘালয় প্ল্যাটুতে গিয়ে ধাক্কা খাচ্ছে, আর একখানা কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গলের সাইড দিয়ে ঢুকছে। একদম। এই যেটা ওয়েস্ট বেঙ্গলের সাইড দিয়ে ঢুকছে, আর একটা যেটা আমাদের আরাবিয়ান ব্রাঞ্চটা যেটা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওই সাতপুরা রিজিয়নের প্যারালাল করে যাচ্ছে, সাতপুরা রিজিয়নের ওখানে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। এবার এই দুটো যখন জয়েন করছে, যখন মিলছে, সেই জায়গাটায় মানে ওই গ্যাঞ্জেটিক প্লেনটার জায়গায় এরা দুজন কিন্তু হ্যালো ঠিক বলতে সন্দীপ, এটা বলতে পারবে সেই কোথায় একটা মিট করে? হ্যাঁ, ওইটাই জায়গাটাই আমি আসছি। একটা যখন ওয়েস্ট বেঙ্গল বিহারের পাশ দিয়ে ঢুকছে, আর একটা দিক থেকে ওটা হচ্ছে তো আপনার ওই বে অফ বেঙ্গলের ব্রাঞ্চটা, আর একটা হচ্ছে আরাবিয়ান ব্রাঞ্চটা যখন আমাদের সাতপুরা রেঞ্জের প্যারালাল করে যখন বেরিয়ে যাচ্ছে ধাক্কা দিয়ে, এই দুটো যখন আসছে
আসলো, দুটো জায়গাটাই আসলো, তো তারপর মনসুন ড্রপ হচ্ছে, মানে হ্যাঁ এই জায়গাটা এরা যখন তো আবার দুজনে মিলছে মানে ওই ঠিক ওই গ্যাঞ্জেটিক প্লেনটার জায়গায়, হ্যাঁ এই গ্যাঞ্জেটিক প্লেনে এসে ওরা ট্রাভেল করছে, আর এইখানেই তো হেভি রেনফল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তা আমি এই জায়গাটাই বলতে যাচ্ছিলাম, এইটাই কি মনসুন ব্লাস্ট নয়, যেখানে ম্যাক্সিমাম রেনফলটা এই জায়গাটাই ক্রিয়েট হচ্ছে? আচ্ছা বলি এবার উত্তরটা। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা করেছিল সন্দীপ, একটা হচ্ছে যে তাহিতি, ইন্দোনেশিয়া, সুমাত্রা জায়গাটা, সেটা হচ্ছে ভারত মহাসাগরের প্রায় দক্ষিণ পূর্বাংশে, সেই জায়গাটায় উচ্চচাপ ক্রিয়েট হয়, এটা একদম সঠিক বলেছো। আমি অনেকটা হ্যাঁ এক্সাক্ট লোকেশনের রেসপেক্টে আমি বলেছি যে সেটা ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায়, কিন্তু ভারত মহাসাগরের পূর্বাংশে সেই জায়গাটায় হচ্ছে। এবার সেটা যদি ক্লোজ অপশনের রেসপেক্টে চাও তাহলে তাহিতিতে দেখা যায়, সেখানে ক্রিয়েট হয়, এবং যখন লানিনা হয় কন্ডিশনটা রিভার্স হয়ে যায়, এটা একদম নর্মাল বিষয়। আরেকটা প্রশ্ন যেটা বলছিলে যে মনসুন ব্লাস্টটা কি ওখানে হয় কিনা, তো বলে রাখি এক্ষেত্রে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট যে তথ্যটা দিচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে মনসুনাল ব্লাস্ট আমরা তাকেই বলবো যেটা প্রি মনসুন সিজনের একদম এন্ড ফেজে দেখা যাবে, মানে হচ্ছে প্রাক মৌসুমী বর্ষার একদম শেষ পর্যায়ে, মানে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে, প্রাক মৌসুমী শেষ, মৌসুমী পর্যায়ে শুরু হচ্ছে, এই টাইমটাতে দেখা যাবে। এবং তারা টাইমটাকে উল্লেখ করেছে ফার্স্ট উইক অফ জুন। তো ওই টাইমটাতে বলছে কোথায় দেখা যায় না, পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম প্রান্তে। একটু খেয়াল করলে দেখবে লাস্ট 3-4 বছরের রেকর্ডে মুম্বাই, কেরালা, কর্ণাটকা এই সমস্ত জায়গায় এত বেশি বৃষ্টি ঘটেছে, যেটা মনসুনাল ব্লাস্ট কিন্তু তার জন্য অনেকটা দায়ী। এবং সেই জায়গাটাই ইন্ডিকেট করছে, ওই জায়গাটা নয় তুমি যে জায়গাটা বলছো, কারণ সেই জায়গাটা তো বৃষ্টি হচ্ছে, কিন্তু সময় যে টাইমটা বা যে ফেজটার কথা বলছে সেই টাইমটা অনেকটা পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ও যে কথাটা বললো তার রেসপেক্টে আমি আরেকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করে রাখি, যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আর হচ্ছে গিয়ে আরাবিয়ান সি ব্রাঞ্চ দুটো এসে মিট করছে, যেটা বললো ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনসে। আমার প্রশ্ন হচ্ছে সেই দুটো এসে মিট করছে কোথায়, কোন স্থানে? যদি স্থান জানতে চায় তাহলে কি হবে, পারা যাবে? এটা সোনারপুরে হয়েছিল নাকি সব নেই? অলরেডি নেট শেষ হতো, চলে গেছে, চলে গেছে। চাপের বেশি। পাঞ্জাব, দিল্লি, ইউপি হবে কি? অমৃতসর, ইউপি সাইডটা স্যার। সন্দীপ ভয়েসে আসিস না। সন্দীপ অমৃতসর নোট করে নাও, অমৃতসর পাঞ্জাব। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? প্রদীপদের লাস্ট কোশ্চেন। আচ্ছা বলো। সাউথার্ন প্রদীপ, অসিলেশন যে ব্যাপারটা ছিল না, যেটা হ্যাঁ প্রদীপ তোর সাউন্ড ঠিক আসছে না, তুই স্যারকে কল করে নিস, তোর কাছে তো স্যারের নাম্বার আছে, তুই স্যারের সাথে যোগাযোগ করে নিস, বা আমাদের যারা এমনি স্টুডেন্ট আছিস সবার কাছেই কম বেশি স্যারের নাম্বার আছে। যদি কিছু বলিস না, তোর কথা কিছু শোনা যাচ্ছে না, তুই যেখানে আছিস সম্ভবত নেট খুব ডাউন। ঠিক আছে স্যার, একটা কেউ একজন জিজ্ঞেস করেছে টুয়াইস রেইনফল কোথায় হয়, এই একটা মানে শর্ট কোশ্চেন। আর আরেকটা হচ্ছে ওয়েস্টার্লি উইন্টার ইন্ডিয়াতে নেমে আসে কি দক্ষিণে, ওটা নর্থগামী, এটাই জিজ্ঞেস করছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছি, পরের প্রশ্নটা স্যার আমি আরেকবার শুনে নেবো। প্রথম প্রশ্নটা বলছে টোয়াইস রেনফল কোথায় হয়, দুটো জায়গা, একটা হচ্ছে করমণ্ডল উপকূল, এই জায়গাতে দেখা যায়। এবং বলে রাখি এখানে টোয়াইস রেনফলের মধ্যে দুটো উপাদান দায়ী, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবং দুটো উপাদানের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটায় কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু। সেই জন্যই কেরালার করমণ্ডল কোস্টে যখন ভারত থেকে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে, তখন এই বে অফ বেঙ্গলের এই রিজিয়নটা থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এসে পূর্বঘাট পর্বতমালায় বাধা পায় এবং সেখানে তীব্র গতিবেগে বৃষ্টিপাত ঘটায়, মানে তীব্র পরিমাণ। ওই জন্যই শীতকালে বেশি বৃষ্টিপাত করমণ্ডল কোস্টে দেখা যায়, আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য গ্রীষ্মকালে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে পাঞ্জাবের জায়গাটা, যেটা ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস দেখা যায় এই পোর্শনটা। এখানেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য সামারে, এটার জন্য সামারে, আর এখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস যেটা আসে শীতকালে, সেটার জন্য উইন্টারে। আরেকটা স্যার বলুন। আরেকটা হচ্ছে ওয়েস্টার্লি উইন্টারে ইন্ডিয়াতে নেমে আসে কি করে, দক্ষিণে? না, ওয়েস্টার্লি আমি করেছিলাম। হ্যাঁ বল।
হ্যাঁ হ্যাঁ স্যার, কোয়েশ্চেনটা করেছিলাম, আপনি বললেন না যে পশ্চিমা বায়ুটা ওই ওখান থেকে মেডিটেরেনিয়ান থেকে জলটাকে নিয়ে চলে আসে এইদিকে, তো ওর মেডিটেরেনিয়ান তো ইন্ডিয়ার নর্থে আছে। এবার আমি যতদূর জানি পশ্চিমা বায়ু যতদূর মনে পড়ে ওটা মানে দক্ষিণ থেকে এই মানে সাউথ থেকে নর্থের গামী হয় আর কি, তাহলে ওটা নিচের দিকে কি করে নেমে আসে, এটাই আমার প্রশ্ন আর কি। সাউথ থেকে নর্থে গামী হয় না তো। আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটাকে খেয়াল করি, আর মেডিটেরেনিয়ান সি সেটা তো ভারতের পশ্চিম দিকে, মানে হচ্ছে তোমার ইউরোপ আর আফ্রিকার মধ্যভাগে অবস্থান করছে। তো ভারতের সেটা পশ্চিম দিকে মানে মধ্যপ্রাচ্য অতিক্রম করে একদম শেষ প্রান্তে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে অবস্থান করছে। তো সেখান থেকে সেটা থ্রু মিডল ইস্ট হয়ে সেটা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে, এটাই তো তার চ্যানেল, ওইভাবেই আসে। মানে ওয়েস্ট থেকে ইস্টের দিকে ব্লো হয়, ওই জন্য এটাকে ওয়েস্টার্নলি উইন্ড বলা হয়। এবং এর জন্য যে ঝঞ্ঝা বা সৃষ্টি হয় ঝড় বৃষ্টি শীতকালে, ওটাকে আমরা ডিস্টারবেন্স বলে থাকি। ঠিক আছে, একটু ম্যাপটা বুঝে যাবে। আর কোনো প্রশ্ন নেওয়া হবে না এখন, এই অবধি থাক। ঠিক আছে, Okay. থ্যাংক ইউ। আপনাকে প্রশ্ন করে নেবে।